তাহলে একটা ছোট্ট ম্যাজিক দেখাই আজকে। আমার কাছে একটা রুমাল আছে। আসলে কি জানো তো, এই রুমালটাকে আমি যদি এরকম হাতের মধ্যে জাস্ট পাকিয়ে নিয়ে, হ্যাঁ, এরকম ছোট্ট হয়ে যায় একদম, নিয়ে এই পয়সাটার উপর রেখে দিই, তারপর পয়সাটা যদি ঘষে দিই, তাহলে কিন্তু একটা একটা করে আঙুল খুললে রুমালটা কমপ্লিট ভ্যানিশ হয়ে যায়। ইটস ম্যাজিক। ম্যাজিক শুধু বিনোদন নয়, বরং এক শক্তিশালী ভাষা। এই শহরে এমন একজন রয়েছেন যিনি হাতের জাদুতে কেবল সবকিছু ভ্যানিশ করেন তাই নয়, বরং গড়ে তোলেন সমাজ সচেতনতা, ভাঙেন কুসংস্কার, তৈরি করেন বিজ্ঞান মনস্কতা। অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে আমরা শুনব এক জাদুকরের কথা। তিনি কুন্তল খান্না। নবম শ্রেণীতে প্রথম ম্যাজিক দেখিয়েছিলেন, আর আজ তার ম্যাজিক ইউনিসেফ কর্তৃক স্বীকৃত। আসুন জেনে নিই কিভাবে শখ হয়ে উঠল সাধনা, কিভাবে ম্যাজিক হয়ে উঠল সমাজ সচেতনতার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। আমার সঙ্গে আজকের আড্ডার এই ফ্রেমে রয়েছেন অরণ্য শহরের বিশিষ্ট জাদুকর কুন্তল খান্না। অরণ্য শহরে আড্ডার এই পর্বে আপনাকে স্বাগত জানাই। প্রথমে জিজ্ঞেস করব যে ম্যাজিকের সাথে এই বন্ধুত্বটা কিভাবে গড়ে উঠলো, বা ম্যাজিকের প্রতি প্রথম ভালো লাগাটা কিভাবে তৈরি হলো? আসলে আমি ছোটবেলা থেকেই বাড়িতে একমাত্র সন্তান, ভাই বোন কেউ নেই, আমাদের বিশাল এরিয়া, প্রচুর গাছপালা। সেই সময়ে মানে বন্ধু বলতে আমার বাড়িতে আমার বাবা আর মা। আর সেখান থেকেই আমার এই ম্যাজিকটা, এটাও একটা ম্যাজিক, আমার ম্যাজিক জীবনে শুরু হয়েছিল। তার কারণ বাইরে মেশা, পাড়ায় ঘোরা, এগুলো আমার বাড়িতে খুব একটা পছন্দ করতো না। এই না করার কারণে নিজের মধ্যে একটা একাকিত্ব ফিল হতো আমার। তো সেই জায়গা থেকে আমার সাহচর্য দিত আমার মা সব থেকে বেশি, বাবা আমার আরেক বন্ধু, এই তিনজনের বন্ধুত্ব আমাদের। ছোটোখাটো ম্যাজিক প্রায় সময় আমরা যখন স্কুলে পড়তাম তখন স্কুলে ম্যাজিক দেখাতে আসতেন, বিভিন্ন ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাতেন। ম্যাজিক দেখার প্রতি, মানে ম্যাজিকের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ আমার তৈরি হয়ে গিয়েছিল। আমার বাবা মা চেষ্টা করেছিলেন আমাকে গান শেখাবার, তবলা বাজানো শেখাবার, ছবি আঁকা শেখাবার, খেলাধুলো করার, কিন্তু সব কিছু ছাপিয়ে গিয়ে মানে ম্যাজিকের প্রতি একটা আলাদা আকর্ষণ আমি নিজেটা কেন অনুভব করতাম। খুব মজার ব্যাপার, স্কুলে যখন যেতাম, কুমোরটুলিতে পড়তাম, হেঁটে হেঁটে যাওয়ার পরে যখন বিকেলবেলা ফিরতাম তখন বেশ অনেকটা রাস্তা ঘুরে ঘুরে বাড়ি আসার প্রতি একটা বেশ মোহ ছিল। তো আমাদের এইখানে সুভাষ পার্কের ওখানে কতগুলো বইয়ের গুমটি ছিল। স্কুলে যাওয়ার সময় প্রতিদিন টিফিনে বাবা আমাকে 20 পয়সা করে দিত। তো সে 20 পয়সাটা জমানো কি দুরূহ জিনিস। মানে সেই সময়ে আইসক্রিম, ফুচকা, আলু কাবলি, এগুলোর অমুক আকর্ষণ কাটিয়ে 20 পয়সা জমিয়ে রাখাটা এটা খুব শক্ত ব্যাপার। তো যা জমাতাম, কেন জমাতাম না, ওই ফুটপাতে দেখতাম অনেক ম্যাজিকের বই বিক্রি করছে। ম্যাজিকের যে বই পাওয়া যায় এটা মানে একটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু সে বইটার দাম হয়তো 2 টাকা, কিন্তু 2 টাকা বাড়িতে বাবা মায়ের কাছে চাওয়াটা যাবে না, বকবেন। তো সেই 20 পয়সা করে নিজেকে মানে ডিপ্রাইভ করে, সবাই বন্ধুরা আইসক্রিম খাচ্ছে, আলু কাবলি খাচ্ছে, কিন্তু আমি খাচ্ছি না। আমি কিন্তু ওই 20 পয়সা জমিয়ে কবে আমার 2 টাকা হবে তবে আমি এই বইটা কিনে বাড়ি আসবো, মানে এই যে একটা আকর্ষণ ছিল। মানে আসল কথা কি, ম্যাজিকের প্রতি একটা অদ্ভুত এই জায়গা থেকে আকর্ষণটা তৈরি হয়েছে, ভালোবাসাটা তৈরি হয়েছে, প্রেমটা তৈরি হয়েছে ম্যাজিকের প্রতি। যে ওই যে 2 টাকা দিয়ে বইটা কিনে নিয়ে এসে কখন বাড়ি গিয়ে বইটা খুলে পড়বো, দেখবো তার ভিতরে কি কৌশল, কি রহস্য রয়েছে, সে রহস্যের উন্মোচন করাটা, এটার জন্যই তো মানুষ সব জায়গায় ছুটে বেড়ায় না, মানুষের কাছে যে কোনো জিনিসের অনাবৃত রহস্যটাকে সে দেখার জন্য। তো সেই আকর্ষণটা আমার মধ্যে ভয়ঙ্করভাবে তৈরি হয়েছিল। এর সাথে যোগ হলো কিছু ম্যাজিশিয়ানদের ম্যাজিক দেখার। এবার ম্যাজিক কি করে হয় সেটা শিশু মনে তখন একটা আলাদা কিউরিওসিটি, যে কি করে হয়। একটা লাল ফুল সেটা হঠাৎ হলুদ হয়ে গেল, একটা মোমবাতি সেটা হঠাৎ ফুলের তোড়া হয়ে গেল, কতগুলো রঙিন কাগজ সেটা পায়রা হয়ে উড়ে গেল, মানে কি করে হয়, মানে একটা অদ্ভুত ব্যাপার সেই জায়গাটায়।
এই জায়গাটার এই আকর্ষণটা তখন আমার ভেতরে তখন আমাকে মানে কুড়ে কুড়ে খেতে লাগলো এই জায়গাটা। তখন মনে হলো যে মানে হয়তো এই বইগুলোর মধ্যে সেগুলো আছে, কিন্তু সেই বইগুলোর মধ্যে কিছু থাকে না, মানে ওগুলো অত কিছু নেই, খুব সামান্য জিনিস, কিন্তু কিছু তো পেতাম তার মধ্যে। এটা ছিল তখন মানে আমার শুরুটা, একদম মনের মধ্যে বীজটা রোপণ করার জায়গাটা এইখান থেকে তৈরি হয়েছিল। সেখান থেকে যখন একটু একটু করে নিজে ওই রঙিন কাগজ, মানে হাতে ক্রাফটের কাজগুলো আমি ছোটবেলা থেকে ভালো করতে পারতাম, রঙিন কাগজ, ফিতে, আমার মায়ের ব্লাউজের টুকরো পিস, হ্যাঁ এগুলো আমার ছিল, রসদ, উলের টুকরো একটু মায়ের, মানে এগুলো আসলে আমার মা বাবা ওরিয়েন্টেড একটা আমার ফ্যামিলি ছিল এই জায়গাটাতে, যেখানে সেখানে কিন্তু মা আমাকে বা বাবা আমাকে কখনো নিষ্পৃহ করেনি, তারা আমাকে কিন্তু প্রচন্ডভাবে উৎসাহ দিয়েছেন যে ঠিক আছে ম্যাজিক দেখাচ্ছিস দেখা। মানে তখন আমার ম্যাজিকের ইনস্ট্রুমেন্টগুলো থাকতো একটা জুতোর বাক্সর মধ্যে, মানে ওইটাই আমার সম্পদ, ওইটাই আমার রাজত্ব, ওইটাই আমার মানে সাম্রাজ্য, ওইখানটাই আমার। তো সেই সাম্রাজ্যের মধ্যে আমি তখন ম্যাজিক, যখন আমি একটা দুটো ম্যাজিক সেই রঙিন লাল সুতোকে নীল করছি, হলুদ করছি, তখন আমার নিজের মধ্যে একটা মানে ভয়ঙ্কর ব্যাপার তৈরি হলো। এবং আরেকটা জিনিস তৈরি হলো যে বন্ধু বান্ধবদের এবার সেটা গিয়ে দেখাতাম, মানে সবাই মিলে বসে যখন ম্যাজিক দেখেছি স্কুলে, তারপরে আমি যখন তাদের ওই ম্যাজিকের একটা ভার্সন দেখাচ্ছি, তখন তাদের কাছে আমি হিরো, মানে হিরো হওয়ার একটা যে প্রবণতা ছোট বয়সে প্রত্যেকের মধ্যে থাকে যে আমি একটা হিরো হব, হ্যাঁ, তো সেই হিরো হওয়ার প্রবণতাটা তখন কিন্তু মানে তার রাস্তাটা হলো আমার ম্যাজিকের রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমি আস্তে আস্তে এগিয়ে চলেছিলাম। মানে এটাই হচ্ছে আমার একদম বীজ বপনের জায়গা এইখানটা। এরপরে অনেক 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 রাস্তা আছে, কিন্তু বীজটা এখান থেকে আমার শুরু হয়েছিল, মানে ইন্সপিরেশন। আর ওই যে বললাম যে একটা বীজ লাগালে তো হলো না, তার সাথে তাকে জল দিতে হবে, সার দিতে হবে, সূর্যের আলো দিতে হবে, তবে না সে গাছে রূপান্তরিত হবে। সেটা করেছিল কিন্তু আমার ফ্যামিলি, মানে এই ফ্যামিলির সাহচর্যটা সেটা কিন্তু আমাকে মানে অঙ্কুরোদ্গমের সুযোগ করে দিয়েছিল। এক্স্যাক্টলি এইটাই। আমরা তো জাস্ট আড্ডা মারতে বসলাম আজকে, একটু গলাটা ভিজিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ, চায়ের দরকার, চা খেতে গেলে একটা ব্যাপার দেখো, একটু ম্যাজিক করা যাক, ম্যাজিকের চা খাওয়া যায়। ম্যাজিক দেখাতে গেলে তো ম্যাজিকের জাদুকাঠি দরকার, কিন্তু আজকে এমনভাবে বসলাম আমি তো জাদুকাঠিটা আনতে ভুলে গেছি। এটা তো আমার মেয়ের বোধহয় একটা ছোট পার্স মনে হচ্ছে, এতে কি জাদুকাঠিটা থাকতে পারে? মেবি থাকতে পারে। আরে এই তো জাদুকাঠিটা চলে এসছে আমার মধ্যে, এই দেখো চা চলে এসেছে তোমার আর আমার, ঠিক আছে চলো বাকি আড্ডা চা খেতে খেতে। একদম। স্কুল জীবনে সেই ম্যাজিক দেখিয়ে শুরু এবং তারপর ক্রমশ পেশাদারিত্বে প্রবেশ, তো এই জার্নিটা একটু বলুন। স্কুল জীবনের সাথে ওই যে বললাম লেখাপড়ার সাথে ম্যাজিকটা আমার ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল। আর ম্যাজিক দেখিয়ে হিরো হওয়ার যে প্রবণতাটা, এটা প্রথমেই বলেছি যে সবার মধ্যে থাকে, সবার ইচ্ছে হয় একটা আমি হিরো হব। সেই হিরো হওয়াটা কিন্তু আমাকে একটা কাজ করেছিল ব্যাকগ্রাউন্ড থেকে। তবে সব থেকে বড় জিনিস, আমি একটা কথা নিজে পরে এখন যেটা অনুভব করে দেখেছি, ম্যাজিক এমনই একটা শিল্প যেটা জোর করে শেখানো যায় না, কোনো শিল্পই জোর করে শেখানো যায় না, কোনো শিল্পই। যে আমি আমার সন্তানকে ভাবলাম যে তাকে আমি আর্টিস্ট বানাবো, সে ছবি আঁকবে, মস্ত বড় একজন চিত্রশিল্পী হবে, রং তুলি কিনে এনে দিলাম, সে কিন্তু হবে না। তার ভেতর থেকে খিদেটা দরকার, অর্থাৎ খিদে হচ্ছে সব থেকে বড় জিনিস। আমার মধ্যে ম্যাজিকের খিদেটা ছিল। এই খিদেটা কিন্তু তৈরি হওয়াটা, তার জন্যে একটা পরিমণ্ডল দরকার হয়, অর্থাৎ ফ্যামিলি দরকার হয়, বন্ধু বান্ধব দরকার হয়, তারা ইন্সপায়ার করে। বন্ধুরা যদি ম্যাজিক দেখে বলতো যে কেমন হয়েছে, বাজে লাগছে, কিন্তু না, তারা যখন বলছে হ্যাঁ দারুণ হয়েছে, কিন্তু আরেকটা দেখা, মানে এই যে একটার পরে একটার একটা, তারা ইন্সপায়ার করেছে আমাকে। সেই সময় আমার ক্লাসের সহপাঠীরা, আমার স্কুলের মাস্টারমশাইরা, আমার পাড়ার যারা ছোটো ছোটো আমার বন্ধু বান্ধব ছিল, 2-4টে, তারা ছিল, সর্বোপরি আমার ফ্যামিলির মধ্যে যাদের মধ্যে আমি বড় হয়েছি তারা, এই যে সবাই মিলে একটা ইন্ধন যোগান দিয়েছে, সেখান থেকে কিন্তু একটা জিনিসের অনেক বেশি জ্বলে ওঠে, বার্নটা সেখান থেকে হয়। তো তখনই মনের মধ্যে আমার বার্ন হলো যে আমি কেন ম্যাজিশিয়ান হব না, আমি ম্যাজিকটা কেন আমি তবে পেশা করবো, এটা আমি কখনো একটা ভাবিনি। কারণ কি,
দেখো ম্যাজিক ওয়ান ম্যান অ্যাক্ট, একজন শিল্পী সে কিন্তু ম্যাজিক দেখায়, ম্যাজিশিয়ান একজন, সহকারী অনেকজন থাকতে পারে, কিন্তু একজন গান করলে সে গান করছে, একজন হারমোনিয়াম বাজাচ্ছে, একজন তবলা বাজাচ্ছে, অন্য পারকাশন সঙ্গত করছে, সে বহুবিধ। কিন্তু ম্যাজিশিয়ান ইজ ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান একজন, সে একজনই, তারই সেই অলৌকিক কাহিনীগুলো চোখের সামনে দেখাচ্ছে থ্রু তার অ্যাপারেটাস দিয়ে। এবারে এই জায়গাটা আমার মধ্যে প্রথম এলো যে সবাই যা দেখায় আমি গতানুগতিক রাস্তায় হাঁটবো না, আমি এক্সেপশন হব। এই জায়গাটা আমি জীবনে কাউকে ফলো করতে শিখিনি, আমাকে সবাই ফলো করবে এটা আমার মনের মধ্যে ছিল, যে আমাকে ফলো করবে। আমার মা আমাকে এটা শিখিয়েছিলেন যে, কেন খুব মজার ব্যাপার, আমি তবলা কিনে নিয়ে এসেছিলাম দুটো, ডাগুম ডুগুম করে তবলা বাজাতে বসলাম কদিন। আমার মা আমাকে বললেন যে তবলা বাজাচ্ছ ভালো, তবলা তো সঙ্গত, দুজনের সাথে বাজায়। মাকে অনেক জ্ঞান ট্যান দিলাম, দেখো আল্লাহ রাখা পাল্লা রাখা তারা সব বড় বড় রাখা, যে না দেখো তবলা তো সঙ্গত, তুমি যেটা বাজাবে সেটা তুমি বাজাও, তোমার সাথে লোকে সঙ্গত করবে, মানে এই জায়গাটা তুমি হিরো, তোমার সাথে ও অ্যাক্ট্রেস থাকবে। ভালো কথা। মাধ্যমিকের পরে টিউশনি করতাম, সে টিউশনি পয়সা জমিয়ে ব্যঞ্জো কিনেছিলাম, ব্যঞ্জো বাজানো শিখেছিলাম, বাজিয়ে কলেজের কম্পিটিশনে সেখানে প্রাইজও পেয়েছিলাম। সে এক অদ্ভুত কাহিনী, মানে ওটাও আমার খুব শখ ছিল ব্যঞ্জো বাজানোর, ব্যঞ্জো বাজাবো, সবাই গিটার বাজায় আমি ব্যঞ্জো বাজাবো, মানে ব্যঞ্জোটা তখন সবাই ভাবতো ওর তাসাবাটির বাজনা, ওটা মানে খুব মানে সাধারণ জিনিস, কিন্তু ব্যঞ্জোতে যে রবীন্দ্রসঙ্গীত বাজানো যায়, তাতে যে ক্লাসিক্যাল বাজানো যায়, এই জায়গাটা আমি ভেবেছিলাম হ্যাঁ কেন হবে না, সুর তো 7 সুরের মধ্যে সুর, তা কেন এখানে হবে না, তাহলে ওটা হবে। আমার এই এক্সেপশন ভাবনাটা আমার মধ্যে সবসময় কাজ করে, এবং সেটা আমার ম্যাজিকের মধ্যে রিফ্লেক্ট করেছিল। সব থেকে বড় কথা যে আমি এমন কিছু করবো যেটা এক্সেপশন, অর্থাৎ ম্যাজিকটাকে আমি যদি আমার পড়াশোনার পাশে রাখতে পারি, আমার লেখাপড়ার সাথে সাথে ম্যাজিকের সাথে সাথে, তখন একটা মজার ব্যাপার, আমার এক পরিচিত একজন মাস্টারমশাই ছিলেন ঢেকো স্কুলের, মাধব শ্রীহরি চৌধুরী, নেই, উনি চলে গেছেন ওপরে। তো মাধববাবু আমার বাড়িতে আসছেন, আমার পড়াশোনা দেখতেন, খুব ভালোবাসতেন, আমাকে খুব স্নেহ করতেন। মাধববাবুকে উনিও মাঝে দেখতেন, আমার দেখাতাম, দেখে আমাকে কুন্তল তাহলে আমাদের স্কুলে একটা ম্যাজিকের শো করবি। ম্যাজিকের আমি শো করবো, মানে ম্যাজিক ঘরে দেখাই বন্ধুদের দেখাই ঠিক আছে, কিন্তু ম্যাজিকের শো করবো মানে অনেক যন্ত্রপাতি দরকার, বড় সড়ো ব্যাপার, একটা ম্যাজিক শো মানে বিশাল ব্যাপার। তো আমি কেন জানি না হ্যাঁ বলে ফেললাম, হ্যাঁ করবো না। আমাদের এরকম কদিন বাদের সরস্বতী পুজো আছে, তো ওখানে তো ওই পঞ্চমী বলে, মানে পঞ্চমী পুজো গ্রামের দিকে খুব ভালো করে পঞ্চমী পুজো হয় না, আমার স্কুলে ওখানে তাহলে সরস্বতী পুজোর সময় তুই ম্যাজিক শো করবি। ভালো কথা। আমি শো করতে ওনার সাথে সেই তখন বাসে করে জিনিসপত্র আমার বাক্স পাটরা নিয়ে, হ্যাঁ তখন যা যা ছিল ইনস্ট্রুমেন্ট সেগুলো নিয়ে উনি নিয়ে গেলেন আমাকে ওনার গ্রামেতে, সেখানে স্কুলে, সেই স্কুলে আমি প্রোগ্রাম করলাম। উনি সেখানে করেছেন কি, সব বাচ্চাদের দেখো এবার কুন্তল এসছে ম্যাজিক দেখাতে, তো ম্যাজিক তো আর এমনি দেখালে হবে না, ওর যাওয়া আসা খরচ আছে, ওর এই যে ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করে, ও এই যে রঙিন কাগজ কেনে, আঠা কেনে, পিচবোর্ড কেনে, এগুলো তো খরচ, তাহলে খরচটা তো তুলতে হবে, মানে তাহলে সেখানে তোমরা সবাই মিলে টিকিট কাটো। উনি সেটা অ্যারেঞ্জ করে, এবার সেই রোজগার আমার শুনলে অবাক হয়ে যাবে, তখন আমি পেয়েছিলাম 15 টাকা। উনি আমাকে তৎকালীন সময়ে, বহু যুগের গল্প, তখন 15 টাকা মানে সত্যি এখন অনেকটা বড় গল্প, কিন্তু 15 টাকা এটা আমার কাছে এটা অবিশ্বাস্য। এবং 15 টাকা আমি ম্যাজিক দিকে পয়সা নিয়েছি এটা জানলে আমার বাবা মা কিন্তু পেটিয়ে আমার মানে বৃন্দাবন করে দেবে, এরকম অবস্থা। যে ম্যাজিক আমার শিল্প, আমি তাকে বিক্রি করতে পারি না, ম্যাজিকের শিল্পের কোনো দাম হয় না, কোনো দামে তাকে করে হিসেব করা যায় না যে আমি ম্যাজিক দেখিয়ে পয়সা রোজগার করব, এই ভাবনাটা আমার ছিল না। আমি ম্যাজিকটাকে আপলিফ্ট করবো, ম্যাজিকটাকে অন্যভাবে ভাববো, অন্যভাবে তাকে অন্যরকমভাবে তাকে আমি প্রেজেন্ট করব, এটা আমার ভাবনা ছিল। কিন্তু ম্যাজিক দেখিয়ে ওই আমার জীবনের প্রথম রোজগার 15 টাকা। তো সেই 15 টাকা আমার কাছে কিন্তু খুব অবিশ্বাস্য, মানে খুব মজা। বাড়িতে এসে মাকে বাবাকে কিছু বলিনি, তো সে মাস্টারমশাই আমার সাথে বাড়িতে এসছেন, এসে বলছে এরকম কুন্তলকে আমি 15 টাকা পেয়েছে, ওকে দিয়েছি। মা তখন সেটা নিয়ে লক্ষ্মীর ভাঁড়ের কাছে রেখে দিল, বলে এটা থাক, এটা মা লক্ষ্মী তোর। হ্যাঁ, মা কিন্তু আমাকে, আমি ভেবেছিলাম মা আমার বকবে, মা কিন্তু বকেনি, মা আমাকে খুব করেই বললেন যে ঠিক আছে এটা তোর মা লক্ষ্মী, এটা লক্ষ্মীর ভাঁড়ের কাছে তোর রাখা থাক। তো সেই 15 টাকাটা হয়তো কোনোদিন বাড়তে বাড়তে কত হয়েছে সেটা তো জানি না,
দেখো, টাকার অঙ্কে ম্যাজিকটাকে মাপা যায় না। ম্যাজিকটাকে মাপতে হয় আমায় কত লোক ভালোবেসেছেন, আমি কত লোককে আনন্দ দিতে পেরেছি, এটাই আমার সব থেকে বড় দাম। আমি আমার ক্লাস 9, 10, 11, 12, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আমি যতদিন পড়াশোনার মধ্যে ছিলাম, লেখাপড়ার সাথে সাথে প্রায় কলেজে ডুব মারতাম, কেন না ম্যাজিক দেখাতে চলে গেছি। মানে এরকম শো আসতো প্রচুর। এই বিভিন্ন স্কুলগুলোতে বহু অনুষ্ঠান করেছি। আমার এখানকার অঞ্চলের বাইরের বিভিন্ন জায়গায় একজন দেখে হয়তো একজনকে বলেছে, এভাবে শো করেছি অনেক। রোজগারটা আমার কাছে এখনো স্টিল নাও, যে কেউ যে জিজ্ঞেস করে যে আপনি প্রোগ্রামে কত নেবেন, আমি তাকে বলতে পারি না যে কত নেব, কারণ আমি একটাই বুঝি যে আমি শিল্প করতে যাচ্ছি। আমি শিশু একটা মজার গল্প বলি, ভালো লাগবে শুনতে। সেটা হচ্ছে জানো, এরকম একটা জায়গায় সুখজোড়ায় এখানে ম্যাজিক দেখাতে গেছি, তো দুটো স্কুল পাশাপাশি। তো পাশের স্কুলের মাস্টারমশাই, তখন ম্যাজিক শুরু হয়নি, উনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন। এসে উনি আমাকে এসে খুব বিনীতভাবে বলছেন যে দেখুন, আমার স্কুলের গুটি কয়েক বাচ্চা আছে, ওই কত হবে, বোধহয় 20-25 জন বাচ্চা হবে, খুব গরিব, ওরা একটু ম্যাজিক দেখতে খুব লালায়িত, ওরা ইচ্ছে শুনেছে এখানে এই স্কুলটায় ম্যাজিক হবে, এটা বড় স্কুল, ওরা টিকিট কেটে ম্যাজিক দেখানো হচ্ছে, মানে মাস্টারমশাই টিকিটের ব্যবস্থা করেছেন ম্যাজিক দেখেন, তো ওদের আপনি একটু অনুমতি দেবেন ম্যাজিক দেখাতে। বিশ্বাস করো, আমার খুব ভালো লেগেছিল। আমি তখন বললাম যে দেখুন, আমি ওদের স্কুলে ওদের আনতে হবে না, আমি আপনার স্কুলে গিয়ে আপনার ওখানেই ম্যাজিক দেখে আসবো, আপনাকে একটা টাকাও আমায় দিতে হবে। কারণ কি, দুটো জিনিস ভাবলাম। একটা হচ্ছে দেখুন, একজনদের স্কুলে গেছি, তারা অনুমতি দেবেন কিনা, সেখানকার স্টুডেন্টরা তারা আমায় পারমিশন দেবে কিনা, তাদের হাতে আমি রয়েছি। দ্বিতীয় কথা, তারা কেন লোকের বাড়িতে এসে নিমন্ত্রণ রক্ষা করবে, আমি তাদের কাছে যাব, তারা আমার ম্যাজিক দেখার জন্য লালয়, মানে এটা আমার প্রাপ্য, এটা যে কত বড় প্রাপ্য আমি জীবনে পেয়েছি, যে তাদের যখন মুখে দেখলাম তারা হাসি হাসি মুখ করে 20-25টা বাচ্চা অবাক হয়ে আমার ম্যাজিক দেখছে, তখন ওই কোনো মূল্যেই, কোনো কোটি টাকা দামেতেও ওই আনন্দটা ভাগ করে নি। মানে তার কোনো মূল্য ভাবা যায় না। ওটা সেটা আমি জানি যে ঈশ্বর আমায় আশীর্বাদ করেছেন, যে তাদের কাছ থেকে আমি যে ভালোবাসাটুকু পেয়েছিলাম। মানে এখানেই কিন্তু আমি ম্যাজিকটা আমার কাছে ব্যবসা কোনোদিনই নয়, আমি কোনোদিনই বিজনেস বলে ভাবিনি। হ্যাঁ, ব্যবসা তো অন্যভাবে ভাবতে হয়, এখনো তাই। তো এভাবেই আমার লক্ষ্মী লাভ। আর সবসময় যে মা লক্ষ্মী এসেছেন তাও তো নয়, বহু জায়গায় বহু রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। প্রফেশনাল লাইন একটা আলাদা লাইন, আর ব্যক্তিগত শিল্প চর্চার লাইন একটা আলাদা, দুটো এক কখনোই হয় না। এভাবেই এগিয়ে চলেছে আর কি। চলো চাটা চুমুক দাও, ঠান্ডা হয়ে গেল। নিশ্চয়ই। হ্যাঁ, আপনার মতে একজন ভালো জাদুকরের সবচেয়ে বড় গুণ কি হওয়া উচিত? তুমি যেটা বললে খুব কঠিন প্রশ্ন, যে একজন বড় জাদুকর হতে গেলে কি গুণ থাকা দরকার। দেখো, একটা শিল্পীর কি গুণ থাকা দরকার, ম্যাজিক তো শিল্প। যদিও ম্যাজিককে শিল্প বলতে এখনো সেভাবে শিল্প লোকে ভাবে না, তার প্রধান কারণ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী হয়, কই ম্যাজিশিয়ানের তো ডাক পড়ে না। নজরুল জয়ন্তী হয়, কই ম্যাজিশিয়ানের তো ডাক পড়ে না। কেন ম্যাজিক দিয়ে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী কি হয় না? স্বাধীনতা দিবস, সেখানে স্বাধীনতার গান হয়, কেউ রিসাইটেশন করে, কেন ম্যাজিশিয়ানের ডাক পড়ে না কেন? অর্থাৎ ম্যাজিককে কিন্তু আমরা শিল্পের জায়গায় এখনো ঠাঁই দিতে পারিনি। ম্যাজিক এখন এই জায়গায় ব্রাত্য হয়ে রয়েছে। এই ব্রাত্যটা কেন, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত থিওরি যেগুলো আর কি, সেটা হচ্ছে দেখো ম্যাজিক একটা কৌশল। এই কৌশলের রহস্য ভেদ করার প্রবণতাটা হচ্ছে কিন্তু আমাদের মধ্যে প্রবল। ম্যাজিক কেন শিল্প হয়ে উঠতে পারেনি, মানে পাচ্ছে না, আমরা হাজার চেষ্টা করলেও ম্যাজিক যে একটা আর্ট, একটা শিল্প, এটাকে তৈরি করা খুব কঠিন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। তার কারণ কৌশলটা এখানে প্রধান, এবং এই কৌশলটাকে মানুষের জানার আগ্রহটা হচ্ছে প্রবল। তুমি যখন একটা গান শোনো, তুমি গানটা শোনো, তুমি কিন্তু গানটা কখনো ভাবো না যে গানটা কি স্বরলিপিতে হয়েছে, কোন রাগে হয়েছে,
কি তালে চলছে, এগুলো তুমি অ্যানালাইজ করতে চাও না, তুমি কিন্তু টোটাল গানটা তুমি শোনো। কিন্তু ম্যাজিক যখন মানুষ দেখে তখন সে ভাবে যে এই ঘটিটা থেকে জলটা বেরোচ্ছে কোত্থেকে। সে কিন্তু ঘটি থেকে জল বেরোচ্ছে এটা দেখে না, জলটা বেরোচ্ছে কোত্থেকে তার ভেতরে সে ঢুকে যেতে চেষ্টা করে, ওই ঘটিটার ভেতরে সে ঢুকে যায়, সে জলের প্রবাহতে কিন্তু প্রবাহিত হয় না। এই জায়গায় শিল্পের সাথে ম্যাজিকের একটা সংঘাত হয়ে যাচ্ছে। এখানটাই হচ্ছে ম্যাজিশিয়ানের সব থেকে বড় কৃতিত্ব। কেন কৃতিত্ব? আমি তোমাকে যেটা দেখাচ্ছি, আমার প্রেজেন্টেশনটা যেভাবে হবে তাতে কখনোই আমরা ভাববো না যে ওটা রহস্য কি ছিল। তুমি তার স্বাদটা তুমি অনুভব করবে। মাংসটা, খাসিটা কালো ছিল না সাদা ছিল সেটা ফ্যাক্টর নয়, টেস্টটা কেমন হয়েছে এটা ফ্যাক্টর। এই জায়গাটা দরকার। কিন্তু সব জায়গাতে মানুষ কি করে যে ম্যাজিক দেখতে গেলে খাসিটা সাদা ছিল না কালো ছিল, ঠ্যাং 4টে ছিল না 3টে ছিল, এই জায়গায় মানুষ কিন্তু চলে যায়। তারা সবসময় কিন্তু কৌশলে ব্যাক করতে থাকে, যে কারণে তার যে শিল্প, তার যে পরিকাঠামোটা, এটা কিন্তু ভেঙে যায়, মানুষের মন থেকে ভেঙে যায়। যে কারণে ম্যাজিকটাকে, ও ম্যাজিশিয়ান, হ্যাঁ তার কাছে রহস্যময় একটা ব্যক্তি, তার রহস্য, এটা ঠিক আছে। কিন্তু একটা জায়গায় যেখানটায় মানুষের বিশ্বাসের সাথে তার যেটা সামনে দেখছে দুটো যখন মেলে না, তখন সে মেলাবার জন্য ব্যাক কাউন্টিং এ চলে যায়, পেছন দিকে সে হাঁটতে থাকে, তার কি করে হয়েছিল, মানে এই জায়গাটার পেছনে তারা অনুসন্ধান করতে থাকে। তখন যেটা আমরা গানে করি না, নাচে করি না, ছবি আঁকায় করি না, আবৃত্তি শুনে করি না, ঠিক আছে, তার আবৃত্তির মডুলেশন কি হয়েছিল করি না আমরা, কিন্তু ম্যাজিকে করি। এই ম্যাজিকের অনুসন্ধিৎসাটা মানুষের মধ্যে যখনই খুব প্রবলভাবে তৈরি হয়, তখন সে শিল্পের যে বাইরের পরিমণ্ডলটাকে, সৌন্দর্যটাকে তখন সে ভুলে যায়। তখন তার কদর্য রূপটাকে সে আগে খুলে দেখতে চায়। আজকের দিনে যেটা ঘটেছে সেটা হচ্ছে এই জায়গাটা বহু মানুষ গ্রহণ করেছে, যে অর্থাৎ কৌশলটাকে যদি যখন তুমি ভুলে যাবে, তখনই তোমার কাছে কিন্তু একটা জিনিস শিল্প হয়ে উঠবে। আমি একটা মজার জিনিস বলি। আজকে বাজারে গিয়েছিলাম দোকানে কাঁচি কিনতে। আমরা কাঁচি কিনে নিয়ে এসেছি, খুব মজার কাঁচি। জানো, একটা কাঁচি কিনলাম। কাঁচিটা আমার বাড়িতে কাঁচি ছিল না, তো কাঁচি যখন কিনলাম তখন আমার মনে হলো যে কাঁচি দিয়ে কি করা হয়? কাটা হয় পরিষ্কার। কাটা কোন দিক দিয়ে হয়? ভেতর দিক দিয়ে কাটা হয়। কিন্তু কাঁচির এই বাইরের দিকটা যে জুড়ে যায়, মানে জুড়তে সাহায্য করে, এটা কি তুমি জানো? জানো না। দেখো, মানে এটা কিন্তু আমি বুঝতে পেরেছি যে কাঁচিটার বাইরের দিকটা জোড়ে আর ভেতর দিকটা কাটে। তুমি আমাকে সরাসরি বলবে প্রমাণ দেখান, খুব পরিষ্কার প্রমাণ দেখান, কারণ আমাকে প্রমাণ দেখাতে হবে। আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি, তুমি দেখো। তুমি প্রমাণ দেখে নিচে বলবে যে হ্যাঁ ব্যাপারটা সত্যি। এটা একটা দড়ি কি করে? কাঁচি দিয়ে কাটা হয় স্ট্রেট কচকচ করে। এই ভেতরটা দিয়ে দেখো কাটা পরিষ্কার, ভেতর দিয়ে কাটা হলো কাঁচি। এবারে ধরো এটা দড়ির দুটো মাথা, আর এটা হলো দড়ির মাঝখান, মানে পেট, পরিষ্কার। তাহলে এইটা পেটটা, তুমি এক কাজ করো, কাঁচিটা নিয়ে কেটে দাও। হ্যাঁ কেটে দাও, একদম গায়ের জোরে কাটো। বাহ, ফাইন। তাহলে তুমি কি করলে না, কাঁচির ভেতরটা দিয়ে এই দড়িটাকে কেটে দুটো টুকরো করলে, তাহলে ছোট বড় হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু দুটো টুকরো হয়ে গেল। এবার তোমাকে একটা মজার জিনিস দেখে, আমি এই দড়িটাকে গিট দিয়ে জুড়লাম। এটা হচ্ছে সাধারণ লজিক, এটা লজিক। সবাই দেখবে যে হ্যাঁ দড়িটা গিট দিয়ে জোড়া হয়েছে, এটা তুমিও পারবে, আমিও পারবো, সবাই পারবে। আচ্ছা, আবারও তোমাকে দেখাই, তুমি যেটা ভেবেছিলে প্রথমে, যেটা তোমাকে আমি দেখিয়েছি, কাঁচিরে দেখো এটা দিয়ে কাটে, এটা দিয়ে কাটে, তাহলে দিয়ে কাটে, ভেতরটা দিয়ে কাটে। এবারে মানুষ আরো প্রমাণ চায়, কাটে কিনা? হ্যাঁ, আমি আবারই দেখো কেটে দেখালাম। এইবারে তোমাকে প্রমাণ দেখাতে হবে যে কাঁচির বাইরের দিকটা দিয়ে জোড়ে কিনা, এটা তো ফ্যাক্টর, তাই না? তুমি কাঁচিটা ধরো, এটা হচ্ছে মাঝখান অংশ, ঠিক আছে? তুমি একটা কাজ করো, এই বাইরের দিক দিয়ে ঘষে দাও, ভালো করে ঘষো, হ্যাঁ রাইট। এবার তলার দিকটা ঘষো একটু, গুড।
এ দেখো ঘষে দিয়েছো তো, এ দেখো দইটা কিন্তু গোটা ঝরে গেছে, ক্লিন। তাহলে তোমার আজকে বিশ্বাস হলো যে কাঁচির কিন্তু দুটো কাজ, একটা কাটা একটা হ্যাঁ এক্স্যাক্টলি। কাঁচি মানেই যে শুধু কাটে তা কিন্তু নয়, কাঁচি মানে কিন্তু জোড়ে, অর্থাৎ বাইরের দিকটা জোড়ার কাজ করে, ভেতর দিকটা কাটার কাজ করে, এটা প্রুফ। তাহলে আমি কিন্তু তোমার ম্যাজিক দেখাচ্ছি, আমি তোমাকে কাঁচিটার কি ধর্ম, কাঁচিতে কি কাজ করা যায় সেটা আমি বুঝিয়েছি। এখন তুমি যদি ভাবো এটা ম্যাজিক, আমি কিন্তু ম্যাজিক নয়, আমি তোমাকে জাস্ট প্রুফ করলাম যে কাঁচি দিয়ে জোড়া যায়, এটাই শিল্পের ফল। আমি যদি তোমাকে প্রথমেই বলতাম যে দেখো তোমাকে একটা ম্যাজিক দেখাচ্ছি, কাঁচি দিয়ে দইটা কাটছি, আবার এটা দিয়ে আমি জুড়ে দেবো, কাট দেবো, তা কিন্তু নয়। অর্থাৎ কাঁচির বাইরে দিয়ে কখনো জোড়া যায় না, জুড়তে পারে না, সেটা আমার ম্যাজিক্যালি আমি জুড়েছি। কিন্তু ম্যাজিকটাকে ভেতরে রেখে যখন তোমাকে বাইরের উপস্থাপনা ওই শিল্পটা দিয়ে তখন তোমায় মুড়ে দিলাম, তখনই কিন্তু শিল্পের পর্যায়ে দাঁড়িয়ে গেল। এই জায়গাটা তৈরি করাটাই হচ্ছে একটা প্রকৃত ম্যাজিশিয়ানের কাজ। ক্লিয়ার? তোমার উত্তর পেয়েছো? ম্যাজিক প্রসঙ্গে তো অনেক কথা শুনলাম এবং বুঝতেই পারছি যে আপনি বেশ মানে বাকিদের থেকে বেশ অনেকটা আলাদাভাবেই ভাবেন। তো এর পরের প্রশ্ন হচ্ছে যে ম্যাজিকের মাধ্যমে আপনি জনসচেতনতা গড়ে তোলার চেষ্টা করেন, তো এই ভাবনাটা কোথা থেকে এলো? খুব ভালো, তুমি আমায় যেটা জিজ্ঞেস করলে সেটা খুব ভালো জিনিস। কারণ ম্যাজিক যে শুধু ওই যে প্রথমে বললাম যে ম্যাজিক শুধু ম্যাজিক নয়, ম্যাজিককে কাজে কিভাবে লাগানো যায়, এই কাজে লাগানোটা আমি ভেবেছিলাম অনেক গভীর থেকে এই কারণে যে সবকিছুর মধ্যে দিয়ে একটা মানুষকে শিক্ষা দেওয়া যায়। আমার ম্যাজিক কেন পারে, ম্যাজিকে তো লেখাপড়া করাতে পারে। এই সময়ে আমার এক বন্ধু, তার নাম পলাশ সরঙ্গী, আমরা একসাথে পড়াশোনা করতাম, ও ইউনিসেফে কাজ করে। ও হঠাৎ ওর সাথে আমার দেখা, তো আমাকে আমার একটা বন্ধু পলাশ সরঙ্গী, ও ইউনিসেফে চাকরি করে, ওর সাথে হঠাৎ দেখা, আমাকে বললো যে কুন্তল তোর হেল্প দরকার। মানে না, আমাদের বাচ্চাদের কিছু ম্যাজিক দেখাতে হবে। কোথায় না, এরকম আমাদের বিভিন্ন স্কুলে আমরা সচেতনতামূলক প্রোগ্রাম করি, সেখানে মানুষকে গ্যাদারিং করার জন্য, তাদেরকে আকর্ষণ দেখানোর জন্য ম্যাজিক দেখাতে হবে। আমার কথাটা আমি ক্লিক করলো আমার মাথায়, আমি কি শুধু মানুষকে আকর্ষণ করার জন্য ম্যাজিক দেখাবো? তাহলে আমার কি রোল, আমি কি করলাম? আমি সেখানে তখন ভাবলাম যে ম্যাজিককে যদি আমি কাজে লাগাতে পারি, ম্যাজিককে যদি আমি অ্যাজ এ এডুকেশনাল একটা টুলস হিসেবে ইউজ করতে পারি, মানুষের সাথে কমিউনিকেট করতে পারি, ম্যাজিক অনেক বেশি মানুষের মনে ইম্প্যাক্ট তৈরি করতে পারে, যে কোনো কিছু বোঝানোর জায়গায়। তখন স্বাস্থ্য সচেতনতার উপরেতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান চলছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, বিহারে হচ্ছে, এরকম অনেক জায়গায় হয়েছিল। তো আমি তাদের টপিকস গুলো দেখলাম যে কি কি ধরনের টপিকস এর উপরে, যেমন মানুষের হ্যান্ড ওয়াশিং, হাত ধোয়া। আজকে এই করোনা 2 বছর আগে গেল, তখন আমরা হাত ধুতে সব শিখলাম, কিন্তু হাত ধোয়ার এই শেখানোটা আজ থেকে 10, 12, 15 বছর আগে আমি মানুষকে শিখিয়েছিলাম যে খাবার খাওয়ার আগে হাত ধুতে হয়, তার ম্যাজিক। আমি হাত ধোয়া শেখাইনি, কিন্তু হাত ধোয়ার ম্যাজিক শিখিয়েছিলাম। হাত না ধুলে কি থাকে, হাতের মধ্যে কত জীবাণু থাকে, সেটা তাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম। অর্থাৎ তারা কখনো ভাবতে পারেনি তারা ম্যাজিক দেখছে। আমার কিছু ক্লিপিংস আছে, তোমাকে আমি দেখাবো, তুমি তাতে দেখবে যে এই ইউনিসেফের প্রোগ্রামগুলোতে মানুষের কাছে সচেতনতার বার্তা দেওয়ার জন্যে মানুষকে, আমি এমনও জায়গায় গেছি যেখানে আমি তাদের গিয়ে বলছি বাচ্চাগুলোকে যে দেখো তোমরা খাবার আগে সাবান দিয়ে হাত ধোবে। আমি ইউনিসেফের অনুষ্ঠান করতে গিয়ে রাঁচির একটা প্রত্যন্ত গ্রাম, সেখানে বাচ্চারা সাবান কাকে বলে তারা জানে না, মানে এরকম কন্ডিশন আমি নিজে ফিল করেছি। আমি বলছি যে कुछ खाने से पहले साबुन से हाथ, साबुन क्या है सर? সাবান তারা জানে না সাবান কাকে বলে। তারা এত ইন্টেরিয়র, এত
এত অন্ধকারের মধ্যে তারা রয়েছে, তাদেরকে আমি কি হাত ধোয়া শেখাতে যাব? তাদেরকে কিন্তু তাদের মনের মধ্যে যদি আমি এতটুকু আলো জেলে দিতে পারি যে আমার ম্যাজিকের মধ্যে দিয়ে, যে হ্যাঁ চেতনাটা তাদের এত ম্যাজিক তাদের অ্যাট্রাক্ট করে। আমি যখন তাদের দেখাই যে দেখো তুমি হাত না ধুলে বিস্কুটটা পালিয়ে যায়, আবার হাত ধুলে তোমার কাছে চলে আসে। তুমি ইউনিসেফ এটা বুঝেছিল যে যতই তারা চার্ট, যতই তারা ভাষণ, যতই তারা সেমিনার করুক, মানুষের ভেতরে তারা পৌঁছতে পারে। এই জায়গায় ওরা কিন্তু আমাকে ইমপ্লিমেন্ট করে। আমি আমাদের ঝাড়গ্রামে তখন জনশিক্ষা প্রসার সমিতি, সুখময় ত্রিপাঠী বলে আমার এক বন্ধু ছিল, ও আমাকে ইন্সপায়ার করে ওখানে নিয়ে আসে, রণদুদার ওখানে। ওদের সাথে আমি ঝাড়গ্রামের এখানে প্রায় 184খানা প্রাইমারি স্কুলে সে সময় অনুষ্ঠান করেছিলাম এই মানে স্বাস্থ্য সচেতনতার উপরে ম্যাজিকের ব্যবহার এর উপরে। ঝাড়খণ্ড এডুকেশন প্রজেক্ট জেইপি, তারা আমাকে দিয়েছিল প্রায় 900 স্কুল, 900, প্রতিদিন 2 কি 3টে করে স্কুলে আমি গিয়ে তাদের ওই স্বাস্থ্যের সচেতনতার উপরে, কোথাও কিন্তু বলতাম না তাদের আমি ম্যাজিক দেখাতে এসেছি, তাদের বলতাম তোমাদের সাথে গল্প করতে এসেছি। তাদের যদি বলি ম্যাজিক দেখা, ম্যাজিক মানে অবিশ্বাসের জায়গা ছিল। কিন্তু যদি বলি তোমার সাথে গল্প করতে এসেছি, দেখো তোমাদের আমি আসছিলাম রাস্তায় একটা চায়ের দোকানে বসলাম, আমি চা খেলাম, আমাকে 2টো বিস্কিট দিল, একটা বিস্কিট আমি নিয়ে এসেছি, একটা বিস্কিট আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। বলে বিস্কিটের ওই বাক্সটার মধ্যে বিস্কিটটা যখন সে হাতে, দেখো তোমার জন্য এনেছি, হাত দিয়ে খুলছে, দেখছি বিস্কিটটা নিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে। কেন ভ্যানিশ হচ্ছে? এটা আমাদের ছিল পার্টিসিপেটরি প্রোগ্রাম, অর্থাৎ তাদেরকে প্রশ্ন করে তাদের কাছ থেকে উত্তরটা নেওয়া, তাহলে তাদের মনের মধ্যে থাকবে। আমি তোমাকে যদি বোঝাই তুমি বুঝবে না, কিন্তু তুমি যখন কনভারসেশন করছো আমার সাথে, সেটা কিন্তু তোমার মনে থাকবে জিনিসটা, যে হ্যাঁ আমি এটা বলেছিলাম। তো তারাও কিন্তু এই পার্টিসিপেটরি প্রোগ্রামে তারাও কিন্তু আমাদের ওটা বলে, অর্থাৎ এই বলার মধ্যে দিয়ে তাদের কাছ থেকে উত্তরটা আদায় করে নিতে হয়। আমার উদ্দেশ্য ছিল না ম্যাজিক দেখানো, আমার উদ্দেশ্য ছিল কিন্তু মানুষকে সচেতনতা করা। আমি যখন বলেছি দেখো এই আমাদের হাতের মধ্যে কত জীবাণু থাকে, আমি যখন দেখেছি যে বাচ্চাগুলো নিজেদের হাতগুলো যখন এরকম করে দেখছে, তারা অনুভব করছে যে আমার হাতেও এতটা জীবাণু আছে, এটাই আমার সার্থকতা, এটাই আমার ম্যাজিকের সব থেকে বড় প্রাপ্তি, যে ম্যাজিকের মধ্যে দিয়ে আমি ওর মনের মধ্যে আমি চেতনার আলো দিতে পেরেছি। যে ম্যাজিক শুধু ম্যাজিক নয়, ম্যাজিক মানে হাততালি আর বাহবা নয়, তার যে অনেক গভীরতা তার মধ্যে রয়েছে, এই জায়গাটা আমি তখন অনুভব করেছি। এটা করতে গিয়ে আমি জেইপির সাথে কাজ করেছি বহু স্কুলে, বিহার গভর্নমেন্ট আমাকে প্রচুর এরকম প্রায় 1800 স্কুল, 1800 স্কুল, 4টিখানি ব্যাপার নয়, প্রায় বহু বছর লেগেছে আমার এই স্কুলগুলোকে কভার করতে। ওনারা ওয়ার্কআউট তো একসাথে ফেলে দিলেন, কিন্তু লিস্ট করে সেগুলোতে যাওয়া, সেগুলোতে প্রোগ্রাম করা, দূর দূরান্ত, মানে প্রত্যন্ত জায়গায়, বললাম যে রাঁচির এমন একটা জায়গায় গেছি এখানে বাচ্চাটা সাবান কাকে বলে যায়, এরকম জায়গায় পৌঁছেছি। মানে কত লক্ষ শিশুর সামনে যে আমি আমার ম্যাজিক দেখাইনি, তাদেরকে আমি শিক্ষা দিতে গেছি, তাদেরকে আমি একটু চেতনার আলো দিতে গেছি, এটাই কিন্তু আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। লক্ষ্মী রোজগার পকেটে কি এসছে জানি না, এখনো পকেট ফাঁকা, তখনও ফাঁকা ছিল, কিন্তু ওই যে শিশুদের মনে আলো জ্বালাটা, ওইটুকু জেলে দিতে পারাটাই আমার সব থেকে বড় কাজ ছিল, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি ছিল। ইউনিসেফের স্বীকৃতিপ্রাপ্ত 5F এর ম্যাজিক, এই ম্যাজিকের গল্পটা একটু শুনতে চাই। ইউনিসেফ মানুষের জন্য কাজ করে। ইউনিসেফ নিজে কাজ করতে পারে না, তারা বিভিন্ন রকম যে সমস্ত আমাদের ভারতবর্ষে যে প্রজেক্টগুলো আছে তাদের সাথে তারা সহায়তা করে, কিন্তু মূল কনসেপ্টটা কিন্তু তারা সেখান থেকে দেয় তাদের। ইউনিসেফের সাথে আমি যুক্ত থাকতে থাকতে আমার নিজের কতগুলো, ওই যে বললাম যে আমি বারবার ভেবেছিলাম যে ম্যাজিকের মধ্যে দিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা ভাবার, যে ম্যাজিক শুধু ম্যাজিক নয়, ম্যাজিক একটু অন্য জিনিস, এটাকে ভাবার। তো আমার খুব মজার জিনিস ছিল ওখানেতে, আমি নিজে এটা ভেবে কনসেপ্টটা তৈরি করেছিলাম মানুষকে বোঝাবার জন্যে, যে 5F, 5টা F। তো 5Fটা কি, এটা নিয়ে খুব তোলপাড় হয়েছিল ইউনিসেফে, যে 5F এর কনসেপ্টটা কোন তল তৈরি করেছে, দুর্দান্ত জিনিস একখান। কি কনসেপ্ট হচ্ছে যে মানুষের ব্যবহারিক জীবনে কিছু পরিবর্তন আনা।
অর্থাৎ আমরা যে কাজগুলো করি বাচ্চাদের যেগুলো শেখানো, মেনলি বাচ্চাদের জন্য তো কাজ করি ইউনিসেফ, তাদেরকে বোঝানো, যেমন ধরো নখ কাটার জন্য বলে যে হাতের নখ যেন না থাকে, হাত পরিষ্কার করা, হাত অর্থাৎ হাতের আঙুলের ব্যাপারটা, সেখান থেকে আমার মাথায় এলো যেখানে কথাটা বলা হচ্ছে ফিঙ্গার, ফিঙ্গারকে নিয়ে। ফিঙ্গার একটা ইফ আসছে, তোমাকে দেখাই যে আমার খুব মজার যেগুলো নিয়ে আমি কাজ করতাম। আজকের ম্যাজিকটা দেখাচ্ছি না, কিন্তু ম্যাজিকের ছবিগুলো তোমায় দেখাই। এখানে এ দেখো, এখানে একটা এফ, এফ হচ্ছে ফিঙ্গার, মানে বাচ্চার ছবি, হাত আর নখ। অর্থাৎ নখের মধ্যে যদি জীবাণু না থাকে তাহলে হাতটা পরিষ্কার হয়, হাতটা যদি আমরা ধুই তাহলে হাতটা পরিষ্কার হয়, যে খাবারটা আমরা খাবো সে খাবারটা আমাদের কাছে অপরিষ্কারভাবে সেটা আমাদের কাছে যাবে না, আমাদের মধ্যে যাবে না। অর্থাৎ এটা একটা ছিল, এফ এর মধ্যে পড়েছে। সেকেন্ড এফ ছিল আমার যে পানীয় জল, ইটস কল্ড দ্য ফ্লুইড। ফ্লুইড হচ্ছে পানীয় জল, অর্থাৎ পানীয় জল আমরা যেটা ব্যবহার করব সেটা যেন ঢাকা থাকে। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে ঢাকা দেওয়া জল, অর্থাৎ জল যখন আমরা ব্যবহার করছি যেন সেটা ঢাকা হয়। এবং স্কুলে যে বাচ্চাগুলো জল খায় যেন জলটা ঢাকা থাকে, জল যেন পরিষ্কার হয়, জলটা যেন ফুটিয়ে খাওয়া হয়, অর্থাৎ ফ্লুইড আমাদের শরীরের মধ্যে যেটা যাচ্ছে, যেটা গ্রহণ করছে সেটা যেন পরিষ্কার হয়। এটা ছিল সেকেন্ড। দেন ছিল ফুড, অর্থাৎ ফুড বলতে এখানে ছিল বাসি পচা বা আঢাকা খাবার। এটা নিয়ে ছবিগুলো সবই আমার আঁকা, তখন আমি নিজে মানে এগুলো সব নিজে তৈরি করতাম, নিজে আঁকতাম। খুব ভালো আঁকতে পারি না, তবে চেষ্টা করতাম আঁকতে, মানুষকে বোঝাবার জন্য যেটুকু দরকার। অর্থাৎ খাবার যেটা আমি খাচ্ছি খাবারটা যেন ঢাকা থাকে। অর্থাৎ কেন ঢাকা থাকে না, খাবারের মধ্যে কোনো যেন ধুলো বালি ময়লা জীবাণু এগুলো না পড়ে, বা মাছি যেন না বসে। অর্থাৎ খাবার রান্না করার সময় বা খাবার পরিবেশন করার সময় সেটা যেন পরিষ্কারভাবে ঢাকা দেওয়া থাকে। অর্থাৎ এই কনসেপ্টটা দেয়া তাদের। আরেকটা ছিল সব থেকে ডেঞ্জারাস জিনিস যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে খালি মাঠ, অর্থাৎ ফিল্ড। কেন না, খালি পায়ে মাঠে যেন বাচ্চারা না যায়, খালি পায়ে যেন না যায়, অর্থাৎ জুতো পরার অভ্যেস। কেন না, পায়ের মধ্যে দিয়ে অনেক জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, কাটা থাকতে পারে, সব সহজ জিনিস যেটা বাচ্চাদের মধ্যে যেটা হয়। অর্থাৎ পায়ে যখন তুমি খালি মাটিতে যখন তুমি হাঁটবে তখন তুমি পায়ে যেন একটা জুতো তোমার থাকে, এই কনসেপ্টটা। আর সব থেকে ভয়ঙ্কর ছিল কি ছিল না, ফ্লাই, অর্থাৎ মাছি। মাছি এমন একটা জিনিস, সব থেকে ক্ষুদ্র জিনিস, অর্থাৎ খাবারের মধ্যে যখন মাছি বসে, সে মাছি খুব মারাত্মক জিনিস। মাছির সমস্যা আমি পড়ছিলাম, মাছি যেখানে বসে তুমি নিজে জানলেও অবাক হবে, মাছি সেখানে করে কি, খাবারের মধ্যে বমি করে সে খাবারের অংশটাকে পাতলা করে, তারপর সে গ্রহণ করে। তাহলে মাছি কিন্তু বমি করছে। আমি মাছি যে খাবারই বসছে, মিষ্টির দোকানে গেলাম, ভ্যান করে মাছি উঠছে অনেকগুলো, হ্যাঁ কোনো ব্যাপার না, খেয়ে দিলাম, মাছিটাকে তাড়িয়ে দিলাম, মুখে পুড়ে দিলাম। কিন্তু আমি কি খেলাম, কি মাছির বমিটা খেলাম। মাছি ছোট, তার বমি আরো ছোট, অর্থাৎ বমিটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বমির মধ্যে যে কোটি কোটি জীবাণু রয়েছে সেটা আমার পেটে চলে গেল। আজকে পৃথিবীতে এত বড় মহামারীটা হলো কিন্তু এই কারণে, এই কারণটা কিন্তু এইগুলো, মানুষের মধ্যে অসচেতনতা। অর্থাৎ আমরা জানি, আমরা সবই জানি, আমি জানি নখ কাটতে হয়, আমি জানি চটি পড়তে হয়, আমি জানি হাত ধুয়ে খাবার খেতে হয়, কিন্তু তাও কেন মানুষকে শেখানো হচ্ছে? তাও কেন শেখানো হয়েছিল যে হাত ধো, বারবার হাত ধো, হ্যান্ড ওয়াশ করো? হ্যান্ড ওয়াশটা কেন শেখানো হয়েছিল? তার কারণ হচ্ছে হ্যান্ড ওয়াশটা না করলে তোমার কিন্তু হাতের মধ্যে দিয়ে জীবাণুটা শরীরের মধ্যে প্রবেশ করছে। আমি কথা বলছি তোমার সাথে, আমি একটা সময় ছিল না মাস্ক পরতাম, মাস্কে, অর্থাৎ আমার মুখের থেকে যে বাষ্পটা বেরোচ্ছে সেটা কিন্তু বাতাসের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ ছড়িয়ে গিয়ে সেখানে কিন্তু জীবাণুটাকে সে ছড়িয়ে দিচ্ছে। এটা এই কনসেপ্টটা নিয়ে কিন্তু তৈরি হয়েছিল এই 5F, অর্থাৎ মানুষের মনের মধ্যে তারা ওই যে 5Fটা তারা চিনেছিল, যে 5টা F কি না, এই 5টা F তখন যখন তার মনের মধ্যে গেঁথে যাবে তখনই কিন্তু তার মধ্যে ভীতি সঞ্চার হবে, অর্থাৎ ভয়। মানুষকে ভয় দেখিয়ে সব কাজ করা যায়, ঠিক আছে? প্রথমত আমাকে ভয় দেখাতে হবে, মানুষের সব কিছু যদি ভয় দেখাতে হবে তাহলে মানুষের কাজটা করবে, নাহলে কিন্তু মানুষের কাজটা করবে না। তো সেই ভয়টা দেখানোর, অন্ধকারে বেরোলে বাবা মা বলে যে এই অন্ধকারে যাস না, মানে অন্ধকারে যেতে গেলে যে ভয় দেখানো। কেন ভয় দেখানো না, অন্ধকারে গেলে সেখানে কীট পতঙ্গ কিছু কামড়াতে পারে, সাপ আছে, বিছে আছে, কামড়াতে পারে, এসব হতে পারে, পায়ে কাঁটা পড়তে পারে, অর্থাৎ তুমি আলো জ্বেলে যাও, মানে এই যে ভয়টা দেখানো,
ভয় না দেখালে কিন্তু মানুষ শেখে না। অর্থাৎ এখানে কিন্তু ভয় না, এখানে তাকে আনন্দের মধ্যে দিয়ে তাকে শেখানো। এই কাজটা কিন্তু আমি ইউনিসেফে ম্যাজিকের মাধ্যম দিয়ে তাদের কাছে করতাম। অর্থাৎ তারা কিন্তু কখনোই ম্যাজিক দেখতো না, তারা দেখতো কি, তারা শিখতো, তারা এডুকেশনটা ম্যাজিকের মধ্যে দিয়ে পেত। এই শিক্ষা, ম্যাজিক যে একটা শিক্ষার অঙ্গ হতে পারে, এই জায়গাটা কিন্তু আমি বারবার তৈরি করার চেষ্টা করেছি আমার মধ্যে, মানে আমার শো এর মধ্যে, ম্যাজিকের মধ্যে। সাধারণ ম্যাজিক দেখানো তো রয়েছে, সেটা তো বিনোদন একটা জিনিস, শিক্ষা আলাদা জিনিস। অর্থাৎ আমরা যখনই কোনো শিক্ষা নিতে যাই, ধরো আমি স্কুলে গেলাম, সেখানে আজকে একটা ছবি পড়ার যে পাঠ্য বইগুলো এত অ্যাট্রাকটিভ, কালারফুল করা হচ্ছে কেন? এত, অর্থাৎ আনন্দটা সেখানে দরকার। অর্থাৎ শিক্ষার মধ্যে দিয়ে আগে আনন্দটা দরকার, দেন আমি শিক্ষাটা দরকার। আমি মেয়েকে সেদিন পাঠ্য বইগুলো উল্টাতে উল্টাতে দেখাচ্ছিলাম, দেখো তোমার মূল বিষয় কিন্তু এই 10টা পাতা, বইটা কিন্তু 100 পাতা, বাকি যে 90টা পাতা, এই 90টা পাতা কিন্তু তোমাকে বিনোদন দেওয়া হয়েছে। একটা পাতায় 5 লাইন লেখা আছে, পুরো পাতাটা একটা ছবি আছে। তাহলে ওই ছবিগুলো যদি বাদ দিয়ে যেতাম, বা অন্য কথাগুলো বাদ দিয়ে যেতাম, প্রশ্নগুলো বাদ দিয়ে যেতাম, মূল অংশ কিন্তু ওই 10টা পাতার বই কিন্তু পড়তো না, সারা বছরেও পড়তো না, 10টা পাতা পড়তো না। কিন্তু যে 100 পাতার বই দেওয়া হয়েছে, ওই যে ওকে ভয় দেখানো হয়েছে যে এত মোটা বই আমাকে শেষ করতে হবে, পড়তে হবে, মানে এই জায়গাটাও কিন্তু তৈরি করে দেওয়া হচ্ছে। প্লাস ওকে একটা আনন্দ দেওয়া হচ্ছে, দেখো কত কালারফুল একটা জায়গা, তুমি তার মধ্যে ডুবে যাও, সেই ওই আনন্দের মধ্যে দিয়ে কিন্তু ও শিখতে পারছে। এই আনন্দটাই কিন্তু তৈরি করা দরকার ম্যাজিকের মধ্যে দিয়ে। ম্যাজিক এমন একটা জিনিস যেটার মধ্যে কিন্তু মানুষকে খুব সহজে শেখানো যায়, খুব সহজে তার কাছে পৌঁছানো যায়। বিশেষ করে শিশুরা খুব চঞ্চল হয় না, ওরা, আমি দেখেছি স্কুলে মাস্টারমশাই বক্তৃতা দিচ্ছেন, সবাই যে যেমন গল্প করছে, ম্যাজিক দেখানো হচ্ছে যখন, তখন সব হাঁ করে অবাক হয়ে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? মানে ওই যে অ্যাট্রাকশনটা, ওই যে আশ্চর্য কিছু হচ্ছে, মানে অদ্ভুত একটা জায়গা, এই জায়গাটা কিন্তু একটা ম্যাজিশিয়ান তৈরি করতে পারে। ম্যাজিশিয়ানের সেই জায়গাটা রয়েছে। তুমি গান মেলায় ঘুরতে ঘুরতে শুনতে পারো, হ্যাঁ, তুমি নাচ এক ঝলক দেখতে পারো, তুমি তো কবিতাটা দূরে দাঁড়িয়ে শুনতে পারো। তুমি ম্যাজিকটা তোমাকে কিন্তু দেখতে হবে, ম্যাজিকটা তুমি শুনতে পারো না, তোমাকে দেখতে হবে। ম্যাজিকের কোনো ভাষা হয় না, ম্যাজিক একটি আন্তর্জাতিক, সারা পৃথিবী জুড়ে একটাই তার ভাষা। কেন? একজন চাইনিজ ম্যাজিশিয়ান, সে ম্যাজিক দেখাচ্ছে, আমি তার ম্যাজিকটা দেখছি, তার ভাষাটা কিন্তু আমার দেখার দরকার, ভাষা জানার দরকার নেই, আমি তার উপস্থাপনাটা দেখছি, সে কিভাবে কি দেখাচ্ছে। একটা রুমাল থেকে পায়রা হয়ে গেল, সে একজন চাইনিজও দেখাতে পারেন, একজন জাপানিজও দেখাতে পারেন, একজন ইন্ডিয়ান বাঙালিও দেখাতে পারেন, যে কোনো ভাষার মানুষ দেখাতে পারেন। সেখানে ভাষা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তার প্রকাশ মাধ্যমটা, প্রকাশটা যেটা সে প্রকাশ করছে, এটার এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ। 5 বছর থেকে 50 বছর সকলেই তো দর্শক, কিন্তু সকলের আগ্রহটা কিন্তু একই। একটা 5 বছরের বাচ্চা যতটা ইন্টারেস্ট নিয়ে, যতটা অবাক হয়ে ম্যাজিক দেখে, তার দাদুও কিন্তু বসে ততটাই ইন্টারেস্ট নিয়ে, ততটাই অবাক হয়ে ম্যাজিক দেখে। তা ম্যাজিকের কোনো বয়স হয় না। অর্থাৎ সবাই আমার কাছে কিন্তু ওই ভালোবাসার জন্য সবাই কিন্তু ছুটে আসে সেখান থেকে। মানে ম্যাজিকের পথটা কিন্তু, ব্যাপ্তিটা এতটাই ব্যাপ্তি। আসলে যেমন ধরো, তুমি এখন কি করো? পড়াশোনা করছো। তার আগে কি করলে? চা খেলে, চায়ের সাথে একটু চানাচুর খেয়েছো। তো আমি দেখলাম তুমি চামচি দিয়ে চানাচুর খেয়েছো। আমার কাছে কতগুলো চামচ আছে, জানো, এরকম কতগুলো চামচ আছে। আমি প্রিন্ট করে রেখে দিয়েছি, মানে সবসময় তার চামচ নিয়ে ঘুরে বেড়ানো যায় না, এটা একটা গোটা চামচ। তো এখানে বেশ অনেকগুলো কার্ডেতে এগুলো সব গোটা চামচ। তো ধরো এই ফার্স্ট একটা গোটা চামচ আমি এখানে রাখলাম, নাম্বার 1। এবার এই নাম্বার 2 আরেকটা গোটা চামচ, ক্লিয়ার? ঠিক আছে, এটাকেও আমি এখানে রাখলাম, নাম্বার 2। এবার ধরো এটা নাম্বার 3, এটাকেও একটা গোটা চামচ, এটাকে আমি রাখলাম। আসলে ম্যাজিকের অনেকগুলো ধারা আছে। কিছুটা ম্যাজিক বলে সাইকিক ম্যাজিক, এখন যারা আবার মেন্টাল ম্যাজিক বলে। একজনকে আবার বলছিলাম মেন্টাল ম্যাজিক দেখে, মানে সে মেন্টাল ভেবে নিয়েছিল, মানে সে আরেক সম্পূর্ণ সে কথাবার্তা ভেবে নিয়েছিল। তো প্রথম চামচটা সেটাও গোটা ছিল, আমি চেষ্টা করলাম চামচটা একটু বাঁকিয়ে দেওয়ার। দেখো চামচটা কিন্তু বেঁকে গেছে।
দ্বিতীয় চামচটাকে আমি এক কাজ করি, একটু টুইস্ট করি, মুচকে দেওয়ার চেষ্টা করি। দেখো মুচকে গেছে। থার্ডটাকে এটাকেও তাহলে পাকানো যাক। তাহলে এই চামচটাকে আমি সরি ভেঙে গেল, এই চামচটা কিন্তু ভেঙে যায়। অর্থাৎ এই যে ম্যাজিকের পুরো জার্নিটা তোমার সামনে রইল, এখানে কি হলো না, ম্যাজিকের এখানে কোনো ভাষার প্রয়োজন হয় না, এখানে বয়সের প্রয়োজন হয় না। অর্থাৎ তুমিও যা দেখলে আমিও তাই দেখলাম, সবাই তাই দেখল, একই জিনিস। কিন্তু ম্যাজিকের অবদান কিন্তু এইখানটাতে। অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করতে গেলে, ধরো তুমি আমি জিজ্ঞেস করছিলে যে ম্যাজিক কিভাবে তৈরি করেন, কিভাবে ম্যাজিকটা ভাবেন। আমি ম্যাজিকটাকে ভাবি যে অর্থাৎ প্রাত্যহিক জীবনের যে ঘটনাগুলো, সেগুলোকে যদি ম্যাজিকের মধ্যে করা যেতে পারে। যেমন আমরা আমাদের সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আজকের দিনের সংকট, অর্থাৎ মানুষের জন্য চাহিদা, প্রচুর চাহিদা মানুষের জীবনে। এই চাহিদার পূরণ করা দরকার। যদি ম্যাজিশিয়ান চাহিদা পূরণ করতো, আমরা তো গল্পে বই পড়েছি আলাদিন আশ্চর্য প্রদীপ, সে প্রদীপ ঘষে গেল, ঝিম বেরোলো, মানে এই যে ফ্যান্টাসি কেন ভালো লেগেছে আমাদের, ম্যাজিক আছে বলে। অর্থাৎ আমরা কিন্তু কল্পনা করতে ভালোবাসি। আমরা সিনেমা কেন দেখি, হিরোকে কেন ভালোবাসি, আমি নিজেকে হিরো বলে কল্পনা করি ওখানেতে, এই জায়গাটা আমার মনে হয়। তো ম্যাজিকের মধ্যেও এই যে ম্যাজিকের যে টোটাল পদ্ধতিগুলো যে, সেখানেও কিন্তু মানুষের মনে হয় যে আমার চাহিদাটা যদি পূরণ করতে পারতাম ম্যাজিকে। এ নিয়ে অনেক গল্পও আছে, অনেক ম্যাজিকও আছে। একজন ম্যাজিশিয়ান, একটা গল্প শোনা আমার এক ম্যাজিশিয়ানের কাছ থেকে। তিনি একটা স্কুলে ম্যাজিক দেখাচ্ছেন, তো একটা পাত্র থেকে সে অনেক কেক বিস্কিট বার করেছে। একটা বাচ্চা সে বসে বসে দেখছিল। ম্যাজিশিয়ান যখন জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে, সে বাচ্চাটা কিন্তু গ্রিন রুমে গিয়ে না, ওই যে কৌটোটা থেকে অনেক কিছু বেরিয়েছে, ওইটে প্রতি তার দৃষ্টিটা ভয়ঙ্কর। তার বাড়িতে অভাব। সে তখন ভাবছে যদি ওই কৌটোটা আমি পেতাম, তাহলে আমিও বাড়িতে গিয়ে অনেক খাবার বার করতে পারতাম। তুমি দেখো আমাদের গুপিগাইন বাঘাবাইনের যে গল্প, সেখানে হাতে হাত দিলে সেখানে খাবারের থালা চলে আসছে, পুরো ম্যাজিকের ফ্যান্টাসি। সত্যজিৎ রায় ভীষণ ম্যাজিক ভালোবাসতেন। মানে এমনকি আমি দেখেছি রবীন্দ্রনাথ নিজে ম্যাজিককে প্রচন্ড ভালোবাসতেন। অর্থাৎ ম্যাজিকের এমন একটা বিশাল ব্যাপ্তির জায়গা, যে যেখানটায় মানুষের প্রচন্ড আকাঙ্ক্ষাটাকে তারা পূরণ করতে চায় ম্যাজিকের মাধ্যম দিয়ে। আমি এটা ভেবে কতগুলো কাগজ বানিয়েছি, জানো। এই কাগজগুলো কিন্তু খুব মজার। এই কাগজগুলো সাদা কাগজ, এগুলো সাদা কাগজ কতগুলো। এই কাগজগুলো কেটে কেটে তৈরি করলাম, আমার কতগুলো টুকরো স্লিপ ছিল, সেগুলোতে বানলাম। তো এই কাগজটা দিয়ে আমি যদি বাজারে কোনো কিছু কিনতে যাই, সেটা চলবে না। তো চলবে না যখন, এটা টাকা নয়, এটা চলবে কি করে? তো সাধারণ একটা সাদা কাগজ, তাহলে একে টাকা বানাতে হবে। মানুষ টাকা তৈরি করছে, ম্যাজিকে টাকা তৈরি। এবার টাকা তৈরি করতে হলে কি দরকার? একটা মেশিন দরকার, যন্ত্রপাতি দরকার, তবে না টাকা তৈরি হবে। টাকা তো অনেক বড় ট্যাক্সাল তৈরি হবে। তো আমরা ম্যাজিশিয়ানটা কিন্তু টাকাটা ওইভাবে তৈরি করি, আমরা টাকাটা কিন্তু অন্যভাবে তৈরি করি। কিভাবে করি? আমি একটা ছোট্ট যন্ত্র বানিয়েছি নিজে। হ্যাঁ, যদিও আমাকে সরকার যদি ধরে, আমাকে কিন্তু এখন মানে জেলে পড়ে দেবে, যে টাকা তৈরি করা যন্ত্র ম্যাজিশিয়ান তৈরি করে ফেলেছে। তো আমি সেটা এখন ডেমো পর্যায়ে রেখেছি। হ্যাঁ, মানে এখনো যদি আমাকে স্বীকৃতি দেওয়া হয় যে এরকম টাকা তৈরি করার যন্ত্র সবাইকে বানিয়ে একটা করে দেওয়া হয়, তোমার কিন্তু ইচ্ছে হতে পারে যে আমি যদি আমরা যন্ত্র পেয়ে যাই তাহলে খুব মজা হবে। হ্যাঁ, আগামী পুজোটা দারুণ কাটবে আমার, এটা একদম তোমার মনে হবে। তো আমি একটা টাকা তৈরি করার যন্ত্র বানিয়েছি, তোমায় দেখাই না। এটা হচ্ছে আমার একটা টাকা তৈরি করার যন্ত্র। আচ্ছা, তুমি বলবে যে টাকা তৈরি করার যন্ত্রটা কিরকম? মানে ধরো আমি এই সাদা কাগজটা, এটা একটা রোলার মতো ব্যাপার, এই সাদা কাগজটা এখানে দিলাম, হ্যাঁ, এখানে লাগালাম, লাগিয়ে এটাকে যদি আমি ঘোরাই আস্তে আস্তে, এখান থেকে কিন্তু কিন্তু একটা সাদা কাগজই বেরিয়ে আসে, তাই না? এটা সাদা কাগজই বেরিয়ে আসছে, এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এটা সাধারণ জিনিস। আমি দেখিয়ে দিলাম এটা সাধারণ জিনিস, ওটা সাদা কাগজটাই বেরিয়ে আসছে। হ্যাঁ, এবারে কিন্তু এটা স্যাম্পল,
ঠিক আছে, আর আমি যেগুলো ডেমো বানিয়েছি ডেমোটা দেখাই। এটা হচ্ছে ডেমো, ঠিক আছে। এই ডেমোটা আমি যদি আবার ধরো এখানে দিই, দেওয়ার পর এখান থেকে যদি আমি এটাকে ঘোরাই আস্তে 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 আস্তে, তাহলে তুমি কি দেখবে না এখান থেকে কিন্তু একটা টাকা বেরিয়ে আসছে। হ্যাঁ, এটা কিন্তু 100 টাকার একটা নোট বেরিয়ে, সাদা কাগজটা কিন্তু নোট হয়ে গেল। মানে এই যে, অবশ্যই এটা কিন্তু খেলার নোট। কেন খেলার নোট বলে দিচ্ছি, মানে খেলনার নোট। হ্যাঁ, বানিয়েছি কারণ টাকা বানানোর তো ক্ষমতা আমাদের নেই। আমরা আনন্দ দিতে পারি, মানুষের মনে বিশ্বাসটা দিতে পারি যে তাহলে ম্যাজিশিয়ান অনেক কিছু পারে, টাকা তৈরি করতে। মানুষের ভেতরের যে খিদেটাকে, সেই খিদেটাকে যখন তুমি দেখাবে, যে মানুষকে তুমি ফুলফিল করে দেখাবে যে দেখো একটা নোট হয়েছে, এটা 100 টাকার নোট হয়েছে, এরকম আরো করা যায়। মানে ধরো তোমাদের 100 দেওয়ার মতো চাহিদা যদি না মেটে, তুমি যদি সেখানে ধরো তুমি একটু বড় নোট চাও, হ্যাঁ, সেখানে কিন্তু দেখো এটা কিন্তু একটা 200 টাকার নোট বেরিয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ এই যে 200 টাকার নোটটা বেরিয়ে গেল এখানে, তাহলে এটাও কিন্তু খেলনার নোট একটা। কারণ খেলনার নোট দিয়ে করেছি এই কারণে যে এটা তো ডেমো। হ্যাঁ, এবার যদি আমাকে পারমিশন দেওয়া হয় যে নোট ছাপার ব্যবস্থা করে ফেলো, সবাইকে নোট বিলি করে দাও, তাহলে কোনো ব্যাপার নয়, তাহলে সবাইকে দেওয়া যাবে, সবাই আমরা আনন্দে থাকবো। কিন্তু আনন্দে থাকবো না, তখন কিন্তু আমাদের দুঃখটা হবে। কারণ কি, আমরা তখন পেয়ে যাব, পেয়ে গেলে আমাদের সেই পাওয়ার না পাওয়ার যে আনন্দটা সেটা থাকে না, পেয়ে গেলে আর সেই মজাটা থাকবে না। অর্থাৎ এই পাবো, এই আগ্রহটাই, এটাই কি আমাদের শেষ কথা। আপনার জীবনের প্রায় সবটা জুড়েই জাদু, এবং আপনি নিজেও একজন সফল জাদুকর। তো কাউকে কখনো ম্যাজিক শেখান বা কখনো ভবিষ্যৎ প্রজন্মকে ম্যাজিক সম্পর্কে কিছু বলেন? দেখো, প্রথম কথা হচ্ছে আমি ম্যাজিকের যে শিল্পটা মনে করি, ম্যাজিকের মধ্যে সমস্ত কিছু নবরসের সমাহার। ভারতবর্ষে যে 64 কলা, তার মধ্যে জাদুবিদ্যা একটা। অর্থাৎ জাদুকে বিদ্যা হিসেবে যদি আমি গ্রহণ করি, আমি মনে করি মা সরস্বতী জাদুবিদ্যার তিনিও দেবী, তিনি যেহেতু বিদ্যার দেবী, জাদুবিদ্যা যেহেতু একটু বিদ্যা, তিনি তারও দেবী। অর্থাৎ বিদ্যা শিক্ষা করতে গেলে কতগুলো আমাদের প্রচলিত ধারণা রয়েছে। যেমন আগেকার দিনে যে মানুষের জীবনে চতুরাশ্রম ছিল, ছোটদের লেখাপড়া শেখানোর একটা ধারা ছিল, কিভাবে করানো হবে না হবে। সেরকম ম্যাজিক শেখানো সেভাবে যায় না। প্রথম কথা, যে কোনো শিল্পই শেখানো যায় না, শিখে নিতে হয়। অর্থাৎ তোমার ভেতরে যখন খিদে থাকবে, আমার ছোটবেলায় কথাগুলো যেন আমি বললাম যে আমার প্রচন্ড খিদে ছিল ম্যাজিকের প্রতি, সেই খিদেটা থেকে কিন্তু আমি ম্যাজিক শেখার আগ্রহটা অনুভব করেছিলাম। আমার কাছে জীবনে বহু 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 অনেকে এসেছে, তারা দেখেছে যে আমি কুন্তল স্টেজে দাঁড়িয়ে ম্যাজিক দেখাচ্ছি, ঝকমকে ম্যাজিক, অবাক করা ম্যাজিক, সবাই হাততালি দিচ্ছে, আনন্দ হচ্ছে। কারণ মনে হয়েছে যে আমিও তাহলে ওরকম, কেউ নিজেকে কল্পনা করেছে আমার জায়গায়, কল্পনা করে সে আমার কাছে এসেছে যে ম্যাজিক শিখবো। প্রতিটা ম্যাজিকের মধ্যে কিন্তু প্রচুর অনুশীলন দরকার। যেমন একটা সঙ্গীত শিল্পী হতে গেলে, গান তাকে গাইতে গেলে, তাকে নৃত্যশিল্পী হতে গেলে, তাকে তোমার যে কোনো শিল্পীর হতে গেলে তাকে প্রচুর অনুশীলনের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। ম্যাজিকের মধ্যে কিন্তু তাই, প্রচুর অনুশীলন দরকার। আমি একটা ম্যাজিক, তোমাকে আমি এই যে দড়িটা কাটলাম, জুড়লাম, এটা ভেতরের কৌশলটা কিন্তু আমরা বলি 5%, প্রেজেন্টেশন 95%। অর্থাৎ আমি উপস্থাপন কিভাবে করছি, এই উপস্থাপনাটা হচ্ছে তোমার ব্যক্তিগত জিনিস। উপস্থাপনা কাউকে শেখানো যায় না। আমি তোমাকে ব্যাকরণটা শেখাতে পারবো, কিন্তু ব্যাকরণের কিভাবে সেটাকে আমি ব্যক্ত করব, এই ব্যক্তটা আমি তোমাকে কিন্তু শেখাতে পারবো না। সেটা তার নিজের ভেতর থেকে আসে, প্রত্যেক শিল্পীর ভেতর থেকে তৈরি হয়। আমি ম্যাজিক শেখাতে গিয়ে দেখেছি, দুদিন যখন অভ্যেস করা হলো, প্র্যাকটিস করতে গেলাম, তখন দেখলাম ব্যাপারটা শক্ত, এটা তো সহজ নয়।
একটা পয়সা আমি হাতে নিলাম, নিয়ে পয়সাটা ভ্যানিশ করলাম, ইটস ভেরি ইজি, দেখতে খুব সহজ। কি করে করলাম সেটাও খুব সহজ, কিন্তু যে কিভাবে করলাম সেটাও সহজ, কিন্তু কি করলাম এই জায়গাটা কিন্তু শক্ত। অর্থাৎ রেজাল্টটা তৈরি করা খুব শক্ত। তুমি রান্না করছো, রান্নাতে তুমি মাংস রান্না করতে গেলে তাতে হলুদ, নুন, লঙ্কা, তেল, মশলা সব দিলে, কিন্তু প্রত্যেকটার একটা মেজারমেন্ট আছে, প্রত্যেকটা টাইমিং আছে, তবেই সেটা কিন্তু একটা সুস্বাদু রান্না তৈরি হবে। ম্যাজিকটা কিন্তু তাই। অর্থাৎ তুমি প্রত্যেকটা জিনিসে, তোমাকে আমি যে দড়ি নিশ্চয়ই দড়ি কেটে জোড়া যায় না, ইটস ডেফিনিট, তাই না? ম্যাজিকে জোড়া যায়। ম্যাজিক কোনটা? ম্যাজিক কিন্তু অর্থাৎ কৌশলটা হচ্ছে ম্যাজিক। এবার এই কৌশলটাকে শেখানোটা খুব সহজ। আমি তোমাকে বলে দেবো দড়িটা এইভাবে করলাম, এইভাবে করলাম, ছুটে গেল, তুমি শিখে গেলে। কিন্তু যখন তুমি হাতে করতে যাচ্ছ, তুমি গান শেখো, আমি জানি তুমি গান যখন প্র্যাকটিস করছো, তুমি কেন সারগাম করছো? তাহলে তুমি ওই, তোমাকে সুরটা দেখিয়ে দেওয়া হলো, কিন্তু ওই ভেতরে, সুরের ভেতরে যে কাজটা, সেটা যখন তুমি নিজে গলায় না প্র্যাকটিস করবে, ততক্ষণ তুমি তৈরি করতে পারবে না। অর্থাৎ ওই ভেতরের স্বরলিপিটা হচ্ছে মেন। এই স্বরলিপিটা তৈরি করা, যে স্বরলিপিটা একটা ফিক্স স্বরলিপি, কিন্তু স্বরলিপিটাকে উপস্থাপন করছেন বিভিন্নভাবে। একই রবীন্দ্রসঙ্গীত আমরা সুচিত্রা মিত্রার গলায় একরকম শুনেছি, কলিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় একরকম শুনছি, মায়া সেন একরকম গাইছে, হেমন্ত মুখোপাধ্যায় একরকম, মানে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা লাগছে। গান কিন্তু এক, স্বরলিপি কিন্তু এক, কেউ কিন্তু আলাদা গাইছে, একই গান গিয়েছে, কিন্তু প্রত্যেকের মধ্যে কিন্তু তাদের, হ্যাঁ, তার প্রেজেন্টেশনটার আলাদা। অর্থাৎ এই প্রেজেন্টেশনের উপরই কিন্তু ডিপেন্ড করে আমার ভালো লাগে সুচিত্রা মিত্র, ওর ভালো লাগে কণিকা বন্দ্যোপাধ্যায়, ওর ভালো লাগে মায়া সেন। এই যে ভালো লাগাটা, অর্থাৎ প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কেউ হয়তো আমার ম্যাজিকটা ভালো লাগে, কারো হয়তো আরেকজনের ম্যাজিকটা ভালো লাগে। অর্থাৎ যে যে উপস্থাপনার উপর নির্ভর করছে কিন্তু সম্পূর্ণ পুরো জিনিসটা। আমি কেউ ছোট্ট করে একটা ম্যাজিকের স্কুল করে ফেলেছি। অর্থাৎ আমাদের এখানে ঝাড়গ্রামের সঞ্জুদা, মানে আমাদের আর্ট একাডেমি সঞ্জুদা, আমাকে খুব ইন্সপায়ার করে, খুব ভালোবাসেন। সঞ্জুদার বেশ কিছু পাপেটেতে আমি ম্যাজিকের সংযোজন করেছিলাম এক সময়। তো তাতে সঞ্জুদা আমাকে বহুবার ইন্সপায়ার করেছে যে কুন্তল একটা ম্যাজিকের স্কুল কর, ম্যাজিক শেখা। সঞ্জুদার ওখানে যে সামার ক্যাম্প হয়, সেখানেও দুবার শেখানো হয়েছিল বাচ্চাদের, নানা হাতে তৈরি করে ম্যাজিক তৈরি করে শেখান। অর্থাৎ দেখো, কৌশলটা খুব সহজ জিনিস, কিন্তু প্রেজেন্টেশনটা তুমি তোমায় তো শেখাতে পারবো না। এটা হচ্ছে সব থেকে বড় শক্ত জায়গা, যেটা এটা নিজের ভেতর থেকে যতক্ষণ না আসছে, শেখার আকুতিটা না তৈরি হচ্ছে, ততক্ষণ তো হবে না। বই একটা কিনে আনলে তো হলো না, তাকে পড়বার ভেতর থেকে আগ্রহটা দরকার, সেই খিদেটা দরকার। আমি খিদে বলি এটাকে, খিদে যতক্ষণ না তোমার ম্যাজিকের খিদে তৈরি হচ্ছে, তুমি কিন্তু ম্যাজিশিয়ান হতে পারবে না। যে কারণে ম্যাজিক এমন একটা শিল্প, যে শিল্পটার মধ্যে আজকে ছড়িয়ে যাচ্ছে। মানুষ কোনখানটা ছড়াচ্ছে? মানুষ কৌশলটা ছড়াচ্ছে, ম্যাজিশিয়ান তৈরি হচ্ছে না। কৌশল মানুষ ইউটিউবে এখানে ওখানে সেখানে হাজার হাজার কৌশল, কারণ কি করে হয়ে, প্রথমে বলেছি যে কি করে হলো, ওইটা মানুষ জানা রাখবে। অর্থাৎ মানুষ তাকে উলঙ্গ করে দেখতে চায়, কিন্তু তার বাইরের যে সৌন্দর্যটা, সেটাকে তারা দেখতে চাইছে না। অর্থাৎ উলঙ্গের মধ্যে কিন্তু সৌন্দর্য নেই। সৌন্দর্য যখন কোনো জিনিসটাকে আমি তাকে সুন্দর করে সাজিয়ে দিই, তখন কিন্তু তার মধ্যে সৌন্দর্য রয়েছে। ওই গানের ক্ষেত্রে বললাম, তুমি তো গানের স্বরলিপি খুঁজতে যাও না, কোন একটা অক্টেবে গাইছে সেটা তুমি ভাবো না, তুমি টোটাল গানটা শুনছো, ভালো লাগছে। কিন্তু কি কি যন্ত্র ব্যবহার হয়েছিল, যে যারা যন্ত্র ব্যবহার ছিল, সে ধুতি পরে এসেছিল না শার্ট পরে এসেছিল, প্যান্ট পরে এসেছিল, তুমি কিন্তু তা খুঁজতে যাচ্ছ না, তুমি পোস্টমর্টেম করছো না, তুমি তার টোটাল রসটা তুমি গ্রহণ করছো। ম্যাজিকের ক্ষেত্রেও তাই, এই রসটাকে গ্রহণ করা, তার ম্যাজিকের আনন্দটা হচ্ছে আমাদের কাছে বড়। ম্যাজিক দেখে মনটা ভরে গেল, মানে এই জায়গাটা। ম্যাজিকের কি করে হলো, পেটটা কাটলো কি কাটলো না, হ্যাঁ, ওটার ভেতরে কি ছিল, বাক্সটার মধ্যে কখন দৌড়ে পালিয়ে গেছিল ভেতর থেকে, দ্যাটস নট ফ্যাক্টর। কিন্তু তুমি এবার এটা নির্ভর করে সবটাই কিন্তু ম্যাজিশিয়ান যে কোনো শিল্প করতে গেলে প্রথমত আমি বলবো, আমার ব্যক্তিগত ভাবনা চিন্তা যেটা, সেটা হচ্ছে শিক্ষা দরকার। শিক্ষা ছাড়া কোনো শিল্প হতে পারে না। তোমার এডুকেশন যখন তোমার পেটে থাকবে,
তখন তুমি বিভিন্ন দেশের বিদেশের বিভিন্ন মানুষের যারা ম্যাজিশিয়ান, তাদের ম্যাজিকগুলো তুমি দেখবে, বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, এই বোঝার, ওই যে আবার সেই একই খিদের গল্প, যে বোঝার চেষ্টাটা তখনই তুমি করো যখন তোমার খিদে আছে ভেতরে, তখন তুমি জানতে চাইবে, আগ্রহটা রয়েছে। সেই আগ্রহটা থাকলেই তবে তুমি কিন্তু এগুতে পারবে। প্রথমত আমি যতগুলো জায়গায় ম্যাজিকের প্রোগ্রাম করেছি তাতে মানুষের আগ্রহ তৈরি হয়েছে। একটা জায়গার একটা ছোট্ট গল্প বলি, শোনো। ম্যাজিকের জীবনে অনেক গল্প আছে, ম্যাজিক দেখানোটা তো আলাদা কথা, ম্যাজিকের একটা গল্প আছে। সেই গল্পগুলো, কিছু কিছু গল্প খুব আনন্দের, কিছু গল্প খুব দুঃখের। আজ থেকে অনেক বছর আগে আমাদের এই ঝাড়গ্রামের কাছে, এখানে ওই কয়মা শালবনিতে দুর্গাপুজো হয়। তো আমার এক বন্ধু মনীন্দ্র মাহাতো, ও আমাকে নিয়ে গিয়েছিল, তখন আমি কলেজে পড়ি। ওদের ওখানে দুর্গাপুজোর সময় বেশ বড় করে প্যান্ডেল বেঁধে যাত্রা হয়, তো সেখানে আমাকে নিয়ে গিয়েছিল। তার বন্ধু আমি, ও সেই নিয়ে গেছে, সেই হিরোইজম আমার, যে আমার বন্ধু আসবে ম্যাজিক দেখাতে। সেখানে স্টেজে ম্যাজিক দেখানো হয়েছে। ম্যাজিক দেখানোর পরে কথা বলা পুতুল ছিল, আমার খুব ভালো প্রিয়, সাথে হচ্ছে কথা বলা পুতুলের অনুষ্ঠান। কথা বলা পুতুলের অনুষ্ঠান করেছি, করার পরে রাত্রিবেলা ওদের বাড়িতেই ছিলাম। পরের দিন ভোরবেলা যখন ফিরে আসবো, বাড়িতে বাইরে ওদের গরু টরু রয়েছে, বেশ গ্রামীণ পরিবেশ। চা দিয়েছে, ওর মা বিস্কুট দিয়েছে, বাইরে বসে খাচ্ছি এবং বাড়ি আসবো আর কি সকালবেলা। তখন দেখি একজন বয়স্ক বৃদ্ধা, ছোট্ট বাচ্চা মেয়ে, ফুটে ওই বছর 5-6 বছরের মেয়ে, বেশ সুন্দর দেখতে ছোট্ট মেয়েটি এসে তার বৃদ্ধার ঠাকুমা হবে, সামনে বসে আছে। তো আমি ভাবলাম যে কেউ তো কোনো পয়সা করে কিছু চাইতে এসছে, বা কোনো কিছু দরকারি প্রয়োজনে এসছে। তখন কিছু বলবে দিদা, কিছু বলবেন আপনি? তো আমাকে সেই ভদ্রমহিলা তখন বলছে যে তুমি আমার মেয়েটাকে একটু দেখো না। দেখবো অনেক, নাতনি আমার, একটু দেখো নাতনিকে, তুমি পারবে বাবা, তুমি দেখো। পারবে বাবা দেখো, আমি একটু থতমত খেয়ে গেছি ব্যাপারটা, কি ব্যাপার, কি আমি কি বলছো তুমি, কিছু বুঝতে পারছি না। বাচ্চাটার কাছে এদিকে আয়, ওকে ডেকেছি, ডেকে কি নাম তোর, যেভাবে জিজ্ঞেস করি বাচ্চাকে, কি নাম তোর, ম্যাজিক দেখলে কেমন লাগলো কালকে? বাচ্চাটার মুখে দেখে না ফ্যাল ফ্যাল করে তাকে হাসছে চুপচাপ। কি নাম তোর? বাচ্চাটা কোনো কথা বলেনি। ও ঠাকুমা তখন আমি বলছি, বাবা তুমি দেখো না, ও কথা বলতে পারে না। বিশ্বাস করো, আজকে কথাটা বলতে গিয়ে আমার নিজের খুব খারাপ লাগছে, কারণে ও কথা বলতে পারে না। তুমি তো পুতুলকে কথা বলাতে পারো বাবা, তুমি চেষ্টা করলে ওকে কথা বলাতে পারবে। বাচ্চাটা বোবা। তুমি ভাবো মানুষের মনে কোথায় কত গভীরে আমি পৌঁছেছিলাম, তার হৃদয়ের কত ভেতরে, যে আমি পারবো ওই শিশুটাকে কথা বলাতে। সে সারা রাত ভেবে ভোরবেলা সে খুঁজেছে যে আমি কোথায় রয়েছি, সে আমার কাছে ছুটে এসছে তার নাতনিকে সঙ্গে নিয়ে, যে আমি ওর নাতনি থেকে কথা বলাতে পারবো, কারণ আমি কথা বলা পুতুলকে কথা বলাতে পেরেছি। এখানেই আমার ম্যাজিকের পরাজয়, আর এখানেই আমার ম্যাজিকের জয়। আমি সেদিন জয়ী হয়েছিলাম এই কারণে যে আমি ওর অন্তরে ঢুকতে পেরেছি, আর আমি সেদিন ওখানে পরাজিত হয়েছিলাম এই কারণে যে আমি পারিনি বাচ্চাটাকে কথা বলাতে, ওটা আমার ক্ষমতার মধ্যে নয়। এই প্যাথোসটা আমাকে সারা জীবন তাড়া করে ফিরবে। এগুলো আমার ম্যাজিকের জীবনের একটা ইতিহাস, মার্ক মনে থেকে যাচ্ছে। এটা নিয়ে আমি নিজে একটা শর্ট ফিল্ম করার খুব ইচ্ছে আছে, আমি কতগুলো শর্ট ফিল্ম তৈরি করেছি এর মধ্যে। তো কথা বলা পুতুল নাম দিয়ে একটা শর্ট ফিল্ম আমার লোকেশন টোকেশন দেখে রেখেছি, রিসেন্ট বানাবো, প্ল্যান আছে। গল্পটার উপরই আধারিত, কারণ এটা গল্পটা আমার নিজের গল্প ঠিক নয়, এটা একটা ঘটনা আমার জীবনের। এরকম অনেক ঘটনা আছে ম্যাজিকের, কিছুটা আনন্দের, কিছুটা দুঃখের। যেমন আমার জীবনের সব থেকে বড় ম্যাজিক শো যদি তুমি বলো, সেটা আমার সম্ভবত 2022-এর। তারপরেও তো অনেক বড় বড় অনুষ্ঠান করেছি, কিন্তু বড় শো কেন বলছি, ওই শোটাতে আমার মা শেষ আমার ম্যাজিক দেখেছিলেন। বেলপাহাড়ি স্কুলে ওখানে ম্যাজিকের অনুষ্ঠান হয়েছিল, সেখানে গিয়েছিলাম, মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। প্রথম যখন ম্যাজিক দেখাতাম, তখন আমার দর্শক তো বাবা আর মা,
ম্যাজিক দেখাতে গেলে যেটা ম্যাজিক তৈরি করতাম, প্রথম দর্শক আমার মা এবং বাবা। তারা যদি অ্যাপ্রুভ করে বা খুব সুন্দর হয়েছে, দ্যাটস অল, তাহলে আমি ম্যাজিকটা আমার খুব ঠিক আছে, এবারে আমি দেখাতে পারবো, মানে এটা আমার কনফিডেন্স ছিল। তারা আমায় ইন্সপায়ার করতো সারা জীবন ধরে, আজও করে যায়। তো ওই অনুষ্ঠানটাতেই আমি আমার মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তারপরেই আমার মা আমাকে ম্যাজিক দেখিয়ে চলে গেছে। তো আমি মনে করি ওটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শো, সব থেকে বড় অনুষ্ঠান। হতে পারে অনুষ্ঠানটা ছোট বা বড়, সেখানে আমার মা বসেছিলেন, ওটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তির শো ছিল ওখানেই আমার। তারপরে আমি জানি যে আমার সামনে একজন মা নয়, হাজার হাজার মায়েরা আমার সামনে থাকে, তারাই আমার সামনে দেখে। আর পরবর্তী প্রজন্মকে ম্যাজিকের তৈরি করে দেওয়া, একটা সময় তো সবকিছু জিনিস থেকে ছেড়ে যেতে হয়, যেটা আমাদের স্বাভাবিক জীবন। তো পরবর্তী প্রজন্ম হিসেবে আমার মেয়ে, সে আজকে ম্যাজিকের জগৎ সে আলো দিচ্ছে, সে তৈরি হচ্ছে। ওর মধ্যে আমি দেখেছি যে হ্যাঁ, আগ্রহ আছে, আগ্রহটাই শেষ কথা। ম্যাজিক যদি শেখার আগ্রহ হয়, আমি প্রাণ ভরে তাকে শেখাতে রাজি আছি। অর্থাৎ শিখে নিতে হয়, মানে অধিকার চাইলে পাওয়া যায় না, কেড়ে নিতে হয়, সেরকম ব্যাপার আর কি। ম্যাজিক শিখে নিতে হয়। এক ম্যাজিশিয়ান আমায় বলেছিলেন যে দেখো, ম্যাজিক শেখানো যায় না, তোমাকে শিখে নিতে হবে। অর্থাৎ ওই খিদেটা যদি না তার তৈরি থাকে, সে কোনোদিনই ম্যাজিশিয়ান তৈরি হতে পারবে না। ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনতে পাওয়া যায়, সেটা আলাদা জিনিস। হারমোনিয়াম, তবলা বাজারে কিনতে পাওয়া যায়, কিনে আনলে তুমি গায়ক হবে না, কখনোই হবে না। MA ক্লাসের বই তুমি দোকান থেকে কিনে নিয়ে এলে তুমি মাস্টার ডিগ্রি করে নিজের ওপর লিখতে পারবে না, কখনোই পারবে না। তেমনি ম্যাজিকও তাই, শিখে নিতে হয়। অর্থাৎ শেখার আগ্রহ থাকলে আমি আছি, অবশ্যই ম্যাজিক শেখাবো না কেন? শেখার জিনিস, খিদে থাকলে আমি থালা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছি। এটাই আমার সব থেকে বড় আগ্রহ নিজের। আপনি বললেন আপনার মেয়ের কথা, আপনার সুযোগ্য উত্তরসূরি, তার নাম বা যদি অরণ্য শহরে আড্ডার এই ফ্রেমে আজকে আমরা তাকে পাই। একদম আমার একমাত্র কন্যা, তাকে এখন সবাই নাম দিয়েছে জাদুপরী। সে জাদুপরী অ্যাঞ্জেলা। তো আমি ওকে মনে প্রাণে ছোট থেকে তৈরি করার চেষ্টা করেছি। ওকে অনেক কিছু দিয়েছি। ওকে আমি আঁকার স্কুলে ভর্তি করেছি, ওকে নাচের স্কুলে করেছি, ওকে গানের স্কুলে করেছি। সবকিছু ছাপিয়ে দেখলাম ওর ইন্টারেস্টটা কোনখানেতে, এই আগ্রহটা দরকার। যেমন আমার খিদেটা কোনখানেতে, তো দেখলাম আমার খিদে কিন্তু ম্যাজিকের খিদেটা পেয়েছে। ঠিক আছে, ম্যাজিকের যখন খিদে রয়েছে, তাহলে আর সব থেকে বড় জিনিস, ও মাস্টারমশাই ঘরে পেয়ে গেছে, ম্যাজিকের পুরো সাম্রাজ্য আমার পেয়ে গেছে ইনস্ট্রুমেন্টের। সেই জায়গা থেকে ও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। বর্তমানে ঝাড়গ্রামের শ্রীরামকৃষ্ণ সারদাপীঠে ক্লাস 5-এ পড়ে। ওর নাম অ্যাঞ্জেলা। আমরা পেয়ে গিয়েছি আমাদের মধ্যে জাদুপরী অ্যাঞ্জেলাকে। এরপর একটু জাদুপরীর সঙ্গে আড্ডা দেবো। শিওর, কিন্তু তার আগে আমি আমার বাবাকে ভ্যানিশ করে নিই। সবাই তোমাকে জাদুপরী বলে ডাকে, তো জাদুপরীর কাছে আমার প্রথম প্রশ্ন, যে কোথায় কোথায় জাদু দেখিয়েছো? আমি কলকাতা, ঝাড়গ্রামে অনেক জায়গায়, তারপর বেলপাহাড়িতে ম্যাজিক দেখেছি, আবার অনেক অনেক জায়গায়। বাবার কাছ থেকে ম্যাজিক শেখা, তো কি কি ম্যাজিক শিখেছো এখনো পর্যন্ত? আমি অনেক 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 ম্যাজিক শিখেছি। যেরকম একটা দুটো নাম বলো। স্কোয়ার অ্যান্ড সার্কেল, ডেভিলস ড্রাম, তারপর রিভেন ফাউন্টেন ইত্যাদি। ছোট্ট ম্যাজিশিয়ানের কাছে তাহলে একটা ম্যাজিক দেখার আবদার রইলো। ঠিক আছে, আমার কাছে কিছু রঙিন কাগজ আছে, ধরো। আর এখানে একটা সিলিন্ডার, আর এটাও একটা সিলিন্ডার। তো রেখে দিলাম কাগজগুলো, দেখে নাও। ঠিক আছে, ফাঁকা। আমি একটু অডিয়েন্সকে দেখাতে চাইবো
এটার মধ্যে কিন্তু একদম ফাঁকা আছে। হুম, গিলি গিলি হোকাস পোকাস হ্যান্ড গিলি, তারপর কি হয় দেখবেন। একদম তরতাজা বললাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর তোমার জন্য এত চকলেট। আচ্ছা, তোমার জন্য অনেক আদর, খুব ভালো থেকো, আর এইভাবে ম্যাজিক করে আমাদের সবাইকে মুগ্ধ করো। Thank you. অনেক ভালোবাসা থাকলো। থ্যাংক ইউ। আজকের পর্বে আমরা শুনলাম এমন এক জাদুকরের কথা, যিনি কেবল চোখ ধাঁধানো খেলা দেখান না, দেখান আশার আলো, তৈরি করেন এমন কিছু গল্প যা সমাজ বদলের হাতিয়ার। আমরা শুনলাম কিভাবে শখ এবং আগ্রহ থেকে ক্রমশ জাদুকে হাতিয়ার করে তিনি সমাজ বদলের পথে এগিয়ে চলেছেন। এবং আজকের পর্বে এটাই হয়তো ম্যাজিক মেসেজ। ফিরে আসবো অরণ্য শহরে আড্ডার পরবর্তী পর্ব নিয়ে। দেখতে থাকুন, শুনতে থাকুন অরণ্য শহরে আড্ডা।